হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? তোমাদের জন্য আরেকটি ক্লাস তোমরা দেখতেই পাচ্ছ পেছনের স্ক্রিনে। আজকে ক্লাস নেওয়ার উদ্দেশ্য, এই ভিডিওর উদ্দেশ্য উর্দির লড়াই, ডব্লিউবিপি এবং কেপি কনস্টেবলে যাতে তোমরা ভালো ফল করতে পারো তার জন্য দু তিনটে করে চ্যাপ্টারের রেকর্ডিং আমি তোমাদের জন্য রাখছি। সেই চ্যাপ্টারগুলোর বেসিক, সেখানে কি কি অঙ্ক আসতে পারে, কোন ধরনের অঙ্কে কি ধরনের অ্যাপ্রোচ তোমরা পরীক্ষা হলে অ্যাপ্লাই করবে, সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব। এই তৃতীয় ক্লাসে আমি তোমাদের জন্য তোমাদের রিকোয়েস্টে তিনটে চ্যাপ্টার এনেছি। তোমরা যদি একটু লক্ষ্য করো দেখবে এই তিনটে চ্যাপ্টার কিন্তু পরস্পর রিলেটেড। টাইম অ্যান্ড ডিস্টেন্স, প্রবলেমস অন ট্রেন অ্যান্ড বোট অ্যান্ড স্ট্রিম, এরা রিলেটেড চ্যাপ্টার। কেন রিলেটেড চ্যাপ্টার বললাম? সবকটা চ্যাপ্টারই স্পিড, টাইম, ডিস্টেন্সের উপর নির্ভর করে, এবং এই তিনটে চ্যাপ্টারেই কিন্তু স্পিড, টাইম, ডিস্টেন্সের অ্যাপ্লিকেশন আছে দারুণভাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে তোমরা যারা এই তিনটে চ্যাপ্টার ভয় পাও, মনে করো স্যার এই চ্যাপ্টারগুলো করতে গিয়ে এই সমস্যা হয়, এই জিনিসগুলো ফেস করি যখন, তখন আর মাথা কাজ করে না, অনেকেই বিভিন্ন মেসেজ বিভিন্নভাবে আমাকে বলার চেষ্টা করেছো যে এই চ্যাপ্টারগুলো একটু করিয়ে দিন, সেই জন্য আমি তোমাদের কাছে আজকে এই তিনটে চ্যাপ্টারের বেসিক এবং সঙ্গে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো পরীক্ষায় আসলে তোমরা কিভাবে ফেস করবে, কিভাবে ভাববে, কত সহজে ভাবা যায়, ভাবতে হবে কিন্তু। চলো শুরু করি তাহলে। প্রথমেই আমি চ্যাপ্টারগুলোর একটু বেসিক বলে নেব। বেসিক মানে কীরকম? একদম যে জিনিসগুলো না জানলেই নয়, কোনো ফর্মুলা নয়, কিন্তু পুরোটাই কনসেপচুয়াল ডিসকাশন, একদম বেসিক। যারা শূন্য থেকে শুরু করবে, বলে রাখছি খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন, তাদের জন্য কিন্তু এই ক্লাসটা খুবই ভ্যালুয়েবল হতে চলেছে। চলে আসছি প্রথমেই সময় ও দূরত্ব। সময় ও দূরত্ব এই চ্যাপ্টারটিকে নিয়ে, ঠিক আছে? টাইম অ্যান্ড ডিস্টেন্স তোমরা দেখতেই পেয়েছো প্রথমে। তো এই চ্যাপ্টারের শুরুতেই একটা বেসিক কি আমরা সবাই জানি, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। বাংলায় যদি বলি আমরা কি বলবো? দূরত্ব ইকুয়াল টু গতিবেগ ইনটু সময়, তাই না? কিভাবে বের করবো একটু দেখো তো। এখান থেকে আমি সবসময় এবার একটু শর্টে লিখবো, ডিস্টেন্সটাকে ডি লিখবো, স্পিডটাকে এস লিখবো, টাইমটাকে টি লিখবো। এটা তো আমরা ছোট থেকে শিখে আসছি। এখান থেকে স্পিড বার করতে দিলে দূরত্ব বাই সময়, এখান থেকে সময় বার করতে দিলে দূরত্ব বাই গতিবেগ, তাই না? এই তো নিয়ম। কিন্তু রিলেশনটা ফলো করো। রিলেশনটা ফলো করলে কিন্তু কোনটা ব্যস্ত অনুপাতে সম্পর্কিত বা কোনটা সরল অনুপাতে সম্পর্কিত সেইটা তোমার কাছে পরিষ্কার হবে, এবং সেটা পরিষ্কার হয়ে গেলে কিন্তু মাথায় রেখো রেশিওতে অঙ্ক করতে তোমাদের খুবই সুবিধা হবে। যেমন যেহেতু ডিস্টেন্স আর স্পিড আমরা দেখতে পাচ্ছি দুটো দুদিকে আছে, ইকুয়ালের দুদিকে আছে, তাই আমরা বলেছিলাম ডিস্টেন্স অলওয়েজ মানে ডিরেক্টলি প্রপোর্শনাল টু স্পিড হবে। ডিস্টেন্স সবসময় সরল অনুপাতে সম্পর্কিত হবে তোমার স্পিডের সঙ্গে। তার মানে আমি কি বলতে চাইছি? স্পিড বাড়াও, একই সময়ে বেশি দূরত্ব যাওয়া যাবে, স্পিড কমাও, একই সময়ে কম দূরত্ব যাওয়া যাবে। তার মানে একটা যদি বাড়ে তার সঙ্গে যদি আরেকটাও বাড়ে তবে আমরা সরল সম্পর্ক বলবো। ইকুয়ালের দুদিক মানেই সরল সম্পর্ক, আলাদাভাবে তোমার ভাবার কিচ্ছু নেই। যেমন ডিস্টেন্স ডিরেক্টলি প্রপোর্শনাল টু টাইম। একটা কাজ করি, কম সময়ে যাই, তাহলে একই গতিবেগে কম দূরত্ব যাওয়া হবে, তাই না? এটাই তো কনসেপ্ট। কিন্তু যদি ইকুয়ালের একই দিকে দুটো রাশি থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা বলবো স্পিড অলওয়েজ ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম। তুমি বল স্যার এটা কেন বললেন? তার কারণ হচ্ছে, দেখো তুমি একটা নির্দিষ্ট দূরত্ব যাচ্ছ, গতিবেগ বাড়িয়ে দাও, সময় কম লাগবে, গতিবেগ কমিয়ে দাও, সময় বেশি লাগবে, এই তো নিয়ম। এইভাবেই তো আমরা ভাবি। যেমন তিনটে গাড়ি আছে এ বি সি, তাদের যদি গতিবেগের অনুপাত দেওয়া থাকে 2:3:5, তখন আমরা যেমন এটাকে স্পিড রেশিও বললাম, তখন এদের আমরা টাইম রেশিও কিভাবে বার করব? খুব ইজিলি তুমি করবে, কোনো কিছু ভাবতেই হবে না। আমরা জানি স্পিড রেশিও আর টাইম রেশিও ইনভার্সলি প্রপোর্শনাল, স্পিড আর টাইম। সেক্ষেত্রে কি করব? ইনভার্স রেশিও বার করব। তোমাদের আগে বিভিন্ন সময় শিখিয়েছিলাম ইনভার্স রেশিও কি করে বার করবে। যেটাকে বার করছো সেটাকে বাদ দিয়ে বাকিগুলো গুণ করো, যেটিকে বার করছো সেটাকে বাদ দিয়ে বাকিগুলো গুণ করো, যেটিকে তুমি বার করছো সেটিকে বাদ দিয়ে বাকিগুলো গুণ করো। খেয়াল করো তো, 15:10:6 হয়ে গেল তাদের সময়ের অনুপাত। নির্দিষ্ট দূরত্ব যেতে এই গাড়ি তিনটির যে সময় লাগে সেই সময়ের অনুপাত কিন্তু 15:10:6। একদম বেসিক।
যেটুকু ফর্মুলা তুমি ছোটবেলায় শিখেছিলে সেখান থেকে আমরা কিভাবে ভাববো, সেখান থেকে আমরা কিভাবে জিনিসটা সাজাবো বলে দিলাম। সঙ্গে আর কি লাগবে? লাগবে হচ্ছে রিলেটিভ স্পিডের কনসেপ্ট, মানে আপেক্ষিক গতিবেগের কনসেপ্ট তোমাদের লাগবে। রিলেটিভ স্পিড মানে আমরা বাংলায় বলি আপেক্ষিক গতিবেগ। আপেক্ষিক গতিবেগ মানে পারস্পরিক গতিবেগ, মানে একে অপরের সাপেক্ষে যে গতিবেগ। একটি ট্রেন এদিকে যাচ্ছে, কত গতিবেগ ধরলাম? x কিলোমিটার পার আওয়ার। অপর ট্রেনটি এদিকে যাচ্ছে, কত গতিবেগ? y কিলোমিটার পার আওয়ার। দেখতে পাচ্ছ দুটো বিপরীত ডিরেকশনে যাচ্ছে, তাই না? একজন এদিকে আরেকজন এদিকে। সেক্ষেত্রে রিলেটিভ স্পিড বা আরএস, আমি শর্টে লিখছি, রিলেটিভ স্পিড বা আরএস কি হবে? আপেক্ষিক গতিবেগ কি হবে? সব সময় মনে রাখবে আপেক্ষিক গতিবেগ সেক্ষেত্রে যোগ হয়ে যাবে। তুমি একটা লোকাল ট্রেনে কোনো একটি গন্তব্যস্থলে যাচ্ছ, তোমার পাশের ট্র্যাকে ঠিক উল্টো দিক থেকে দুরন্ত এক্সপ্রেস আসছে। কি হবে? দুরন্ত কিন্তু আরও দুরন্ত গতিবেগে তোমার পাশ দিয়ে বা তোমার ট্রেনের পাশ দিয়ে বেরিয়ে যাবে। কেন জানো? তোমার যে লোকাল ট্রেনের গতিবেগ এবং দূরত্বের মানে দুরন্তর যে গতিবেগ, সেই গতিবেগ দুটো কিন্তু অ্যাড হয়ে যাবে। কেন অ্যাড হবে? আবার বললাম, যদি বিপরীত মুখে আসে দুটো গতিবেগ পরস্পরের সাপেক্ষে যদি আমরা যোগ করে ফেলি তাহলে আপেক্ষিক গতিবেগ পাবো। এবং তুমি দেখবে দুরন্ত কয়েক সেকেন্ডে ঝড়ের গতিবেগে যেন বেরিয়ে গেল। এটা মনে হওয়ার কি কারণ? তোমার লোকাল ট্রেনের গতিবেগ এবং দুরন্তের গতিবেগ কিন্তু অ্যাড হয়ে গেছে। এই দুরন্ত এক্সপ্রেসের গতিবেগ যেহেতু অ্যাড হয়েছে, পারস্পরিক গতিবেগ বা আপেক্ষিক গতিবেগটা অনেক বেড়ে গেছে। তাই দেখবে দুটো ট্রেন পরস্পরকে অনেক গতিবেগে বেরিয়ে গেলে যে ভাবে আমরা দেখি কয়েক সেকেন্ডে বেরিয়ে যাওয়া, সেটা কিন্তু তুমিও নিজেও রিয়েলাইজ করো, তাই না? এবার চলে আসছি, ধরো একটি ট্রেন বললাম এদিকে যাচ্ছে a কিলোমিটার পার আওয়ার গতিবেগে, অপর একটি ট্রেন এদিকে যাচ্ছে b কিলোমিটার পার আওয়ার গতিবেগে। এই কেসে রিলেটিভ স্পিড কি হবে? এই কেসে আপেক্ষিক গতিবেগ কি হবে? যথারীতি a ডিফারেন্স b হবে। আপেক্ষিক গতিবেগ কি হবে? a ডিফারেন্স b হবে। এবার তুমি বল, স্যার এক্ষেত্রে ডিফারেন্স হলো কেন? এক্ষেত্রে কেন পার্থক্য নিলাম? তার কারণ হচ্ছে যখন একই দিকে যাচ্ছে তখন কিন্তু যদি দুটি ট্রেন দেখা যায় যে একই গতিবেগে যাচ্ছে, তখন কিন্তু আমরা বুঝবো যে পরস্পরের সাপেক্ষে প্রায় দাঁড়িয়ে আছে। কেন? একটা সেম গতিবেগ যদি অপর একটি সেম গতিবেগ থেকে বিয়োগ করো তবে কিন্তু আলটিমেটলি আমাদের রেজাল্ট জিরো হয়। যেই জিরো হয়ে গেল তার মানে আপেক্ষিক গতিবেগ শূন্য, তার মানে পরস্পরের সাপেক্ষে দাঁড়িয়ে আছে। তারা চললেও পরস্পরের সাপেক্ষে কিন্তু দাঁড়িয়ে আছে, সেটাকেই আমরা আপেক্ষিক গতিবেগ বলি। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? বিপরীতমুখী হলে রিলেটিভ স্পিড বের করতে গিয়ে আমরা গতিবেগগুলোর যোগ করি, আর যদি একই দিকে যায় সেক্ষেত্রে আপেক্ষিক গতিবেগ বার করতে গিয়ে গতিবেগগুলিকে আমরা মাইনাস করি। ঠিক আছে? মনে থাকবে, একদম পরিষ্কার। আপেক্ষিক গতিবেগের কনসেপ্ট বলে দিলাম। এবার চলে আসবো আমরা কনভার্সন। একটা ইম্পর্টেন্ট কনভার্সন আমাদের কাজে লাগে, যেমন ধরো কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড। কি করি জানো? আমরা যথারীতি 5/18 দিয়ে মাল্টিপ্লাই করি। এবার তোমরা বলো 5/18 কেন? অনেকেরই ধারণা স্যার ছোট থেকে করে আসছি, কিন্তু কেন হয় এটা এখনো ক্লিয়ার হয়নি। ছোট্ট করে দেখে নাও, 1 কিলোমিটার মানে 1000 মিটার, রাইট? 1 ঘন্টা মানে 60 × 60 সেকেন্ড। তুমি যদি এটাকে কাটাকুটি করো দেখবে 5/18 মিটার পার সেকেন্ড। তার মানে সঙ্গে সঙ্গে দেখো কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড কনভার্ট মানেই আমরা কি করছি? 5/18 দিয়ে গুণ করছি। আবার মিটার পার সেকেন্ড থেকে যদি আমরা কিলোমিটার পার আওয়ারে যেতে চাই তখন 18/5 দিয়ে গুণ করব। অনেকে বলে, দেখো যে যে সমস্যাগুলো হয় আমি বলবো, আমি জানি কোন কোন জায়গায় ছেলেমেয়েরা সমস্যা বলে, সেগুলো আমি নিজেই বলে নিজেই আলোচনা করব, তোমাদের সুবিধা হবে। অনেকে বলে স্যার পরীক্ষা হলে 5/18 না 18/5, এটা একটু বলুন তো কিভাবে মাথায় রাখবো? আমি বলি আমি কিভাবে মাথায় রাখি তোমাদের সেইটুকুই বলে দিচ্ছি। কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড, বড় থেকে তুমি ছোট ইউনিটে যাচ্ছ, ছোট ফ্র্যাকশন দিয়ে মাল্টিপ্লাই করো। মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার, তুমি ছোট ইউনিট থেকে বড় ইউনিটে যাচ্ছ, তুমি যাচ্ছ কোথায়? বড় ইউনিটে না ছোট ইউনিটে? ছোট ইউনিটে গেলে 5/18 দিয়ে গুণ, বড় ইউনিটে গেলে 18/5 দিয়ে গুণ। এটাই নিয়ম, তোমার কিন্তু ইজিলি মনে থেকে যাবে। ঠিক আছে? ইজিলি মনে থেকে যাবে, আমার মনে হয় না কোনো প্রবলেম হবে, হওয়ার একদম কথাই নয়। ঠিক আছে? এবার যেটা বলবো সেটা হচ্ছে যে এটা তো গেল আমাদের টাইম অ্যান্ড ডিস্টেন্সের একদম বেসিক কনসেপ্ট, রাইট? এবার আমি চলে আসবো প্রবলেমস অন ট্রেনের ওপর কিছু ডিসকাশন। প্রবলেমস অন ট্রেন
কিছু না, যা বললাম টাইম অ্যান্ড স্পিডে সেটাই তোমার লাগবে। পাশাপাশি একটি ট্রেন যখন কোনো ম্যানকে ক্রস করে, অথবা কোনো ট্রিকে ক্রস করে, অথবা কোনো সিগন্যাল পোস্টকে ক্রস করে, ঠিক আছে, অথবা কোনো টেলিগ্রাফ পোস্টকে ক্রস করে, টেলিগ্রাফ পোস্টকে বা টেলিগ্রাফ পোলকে ক্রস করে, ঠিক আছে, তখন কিন্তু ট্রেনটি শুধুমাত্র নিজের লেন্থকেই ক্রস করবে। ট্রেনটি তখন নিজের দৈর্ঘ্যকেই ক্রস করবে। একদম বাংলায় লিখে দিলাম যাতে তোমাদের নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করে, যাতে কোনো রকম না গোলায়, ঠিক আছে। তাহলে কেন এরকম হলো? শুধুমাত্র নিজের দৈর্ঘ্য কেন বলছি? আসলে যে জিনিসগুলোর কথা বললাম তার লেন্থটা যেটা অতিক্রম করবে ট্রেন, সেইটুকু কিন্তু ট্রেনের লেন্থের তুলনায় প্রায় নেগলিজিবল। এই জন্য কি হয়, এর লেন্থটা ধরাই হয় না। ট্রেন নিজেকে ক্রস করা মানে কোনো মানুষকে ক্রস করা, কোনো ট্রিকে ক্রস করা, কোনো সিগন্যাল পোস্টকে ক্রস করা, কোনো টেলিগ্রাফ পোলকে ক্রস করা। বোঝা গেল? একদম পরিষ্কার। আবার এই ট্রেনটি যখন কোনো ব্রিজকে ক্রস করবে, রাইট, কোনো প্ল্যাটফর্মকে ক্রস করবে, বা কোনো টানেলকে ক্রস করবে, বা ধরো অ্যানাদার কোনো ট্রেনকে ক্রস করবে, অ্যানাদার ট্রেন, তখন কিন্তু ট্রেন নিজের দৈর্ঘ্য ক্রস করবে, সঙ্গে যাকে অতিক্রম করার কথা বলা হয়েছে তার দৈর্ঘ্যকেও ক্রস করবে, এবং এই দুটো দৈর্ঘ্য কিন্তু অ্যাড হয়ে যাবে। এই হলো ট্রেনের মূল বিশেষত্ব, ট্রেনের চ্যাপ্টারের মূল বিশেষত্ব। কোনো ফর্মুলা এক্সট্রা লাগবে না, কোনো কিছু এক্সট্রা চিন্তা তোমাকে করতে হবে না। শুধুমাত্র এই কনসেপ্ট দিয়ে ট্রেনের সমস্ত অঙ্ক আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব। আমি দেখাবো কিভাবে আমরা সহজে এর ওপর আলোচনা করতে পারি, এর ওপর অঙ্ক প্র্যাকটিস করতে পারি। এটা গেল ট্রেনের অঙ্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স আর ট্রেনের বেসিকটা বলে দিলাম। পাশাপাশি এবার আমি তোমাদের জন্য আসব বোট অ্যান্ড স্ট্রিমের আলোচনা। বোট অ্যান্ড স্ট্রিম আমি বেসিকটা একটু বলে নিচ্ছি, এই তিনটে চ্যাপ্টার যেহেতু রিলেটেড। বোট অ্যান্ড স্ট্রিমের একটু অন্য ধারণা আছে। কিরকম বলছে, ডাউন স্ট্রিম স্পিড, তোমরা বাংলায় যাকে বলো অনুকূলে গতিবেগ। জিনিসটা কি আর কিছুই না, দেখো, অনুকূলে গতিবেগ মানেই হচ্ছে তোমার বোটের গতিবেগ প্লাস স্ট্রিমের গতিবেগ অ্যাড হয়ে যায়। কেন বলো? বোটকে কি করে, স্ট্রিম আরো গতিবেগ বাড়াতে সাহায্য করে। তাই জন্য বোটের গতিবেগ সঙ্গে স্ট্রিমের গতিবেগ অ্যাড করলেই কিন্তু আমরা অনুকূলে গতিবেগ পেয়ে গেলাম। এবার আপস্ট্রিম স্পিড, এটা ডাউনস্ট্রিম স্পিড, এটা আপস্ট্রিম স্পিড। কি করবে, বোটের স্পিড থেকে যদি আমরা স্ট্রিমের স্পিড মাইনাস করে দিই তবেই কিন্তু আমরা আপস্ট্রিম স্পিড পেয়ে যাব, যাকে আমরা বাংলায় বলি প্রতিকূলে গতিবেগ। ঠিক আছে, তার মানে ডাউনস্ট্রিম হচ্ছে বোটের সঙ্গে স্রোতের গতিবেগটাও যোগ করতে হবে, আর আপস্ট্রিম হচ্ছে বোটের থেকে স্রোতের গতিবেগ বিয়োগ করতে হবে। মানে নৌকার গতিবেগকে স্রোত যখন বাধা দেবে, স্রোত কিন্তু নিজের গতিটাই নৌকার গতিবেগকে কমাতে বাধ্য করবে। এটাই তো কনসেপ্ট। এবার আমি বলি, এবার দেখো, এবার তোমাকে যদি বের করতে দেয় স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার, তখন কি করব, ডাউনস্ট্রিম স্পিড প্লাস আপস্ট্রিম স্পিড অ্যাড করে 2 দিয়ে ভাগ করে দেব। এবার সঙ্গে সঙ্গে তোমার প্রশ্ন হবে, স্যার আপনি প্রত্যেকটা জিনিস যে বলেন সঙ্গে লজিকটাও পাশাপাশি বলে দিন। এটা একটু বলে দিন না লজিকটা, যে কি হয়, কেন আমরা ডাউন আর আপ যোগ করে 2 দিয়ে ভাগ করি ইন কেস অফ স্পিড অফ বোট ফাইন্ড করার জন্য। দেখো, আর কিছুই না, আমি কি বলছি, ডাউনস্ট্রিম মানে বোট আর স্পিড যোগফল, তাই না, আপস্ট্রিম মানে বোট আর স্পিডের বিয়োগফল, ডিভাইডেড বাই 2 ফর্মুলায় আছে তাই লিখলাম। স্ট্রিম কেটে গেল, দেখো 2 বার বোট বাই 2 কেটে গিয়ে স্পিড অফ বোটটাকে আমি বি লিখেছি। তার মানে স্পিড অফ বোট বার করতে গেলে ডাউন প্লাস আপ ডিভাইডেড বাই 2 করে স্ট্রিমটা কেটে গিয়ে আলটিমেটলি 2 বার বোট থাকবে, তাই নিচের 2টা কিন্তু ম্যান্ডেটারি তোমাকে লিখতেই হবে। বোঝো এই জিনিসটা, একবার মাথায় ঢুকে গেলে আর কোনো অসুবিধা নেই। স্পিড অফ স্ট্রিম কি হবে, সিমিলারলি একই চিন্তা ভাবনা থেকে স্পিড অফ স্ট্রিম আমরা কি করব, ডাউন স্ট্রিম মাইনাস আপস্ট্রিম ডিভাইডেড বাই 2 এত কিলোমিটার/আওয়ার। তাহলে এইটুকু বেসিক, আর কিচ্ছু লাগবে না বোট অ্যান্ড স্ট্রিমের কনসেপ্টে। এবার তোমাদের আমি রেশিওতে অ্যাপ্লিকেশন দেখাবো। বোটের স্ট্রিমের অ্যাপ্লিকেশন, তুমি অঙ্ক কিভাবে রেশিওতে করবে। ধরো আমি বললাম ডাউনস্ট্রিম স্পিড আর আপস্ট্রিম স্পিড, এর টাইম লাগে ডাউন স্পিডে 1 ঘন্টা লাগে, আপস্ট্রিমে 3 ঘন্টা লাগে। ধরো আমি বললাম,
তো আমরা কি রেশিও পাবো বলো? টাইম রেশিও পাবো। আজকেই আমরা শিখেছি টাইম রেশিও পেয়ে গেলে আমরা অনায়াসে পেয়ে যাব স্পিড রেশিও। কেন বলো? ইনভার্সলি প্রপোর্শনাল, দুটোর ক্ষেত্রে রেশিও উল্টে দিলেই আমরা ব্যস্ত অনুপাত পেয়ে যাই। এবার যেই আমরা স্পিড রেশিও পেয়ে গেলাম, এবার কিন্তু বোটা স্ট্রিমের স্পিড বার করতে আমাদের আর কোনো সমস্যাই হবে না। তাহলে কেন স্যার হঠাৎ করে কি করে বার করব আমরা? আসলে আমরা শিখেছি ডাউন প্লাস আপ ডিভাইডেড বাই 2 করলে বোট, ডাউন মাইনাস আপ ডিভাইডেড বাই 2 করলে স্ট্রিম। তাহলে আমি বলছি 2 2 কেটে গিয়ে আলটিমেটলি 4:2, দ্যাট মিনস 2:1। তার মানে বোটের স্পিড আর স্টিমের স্পিডের রেশিও বা অনুপাত কিন্তু আমরা ইজিলি পেয়ে গেলাম। দেখো বলেছিলাম 3 গুণ সময় লাগে আপস্ট্রিমে, সেখান থেকে তোমার স্পিড রেশিও পেয়ে গেলাম অনুকূল এবং প্রতিকূলে নৌকার, সেখান থেকে বোটের স্পিড আর স্টিমের স্পিড পেয়ে যাব। কেন? অনুকূলে প্লাস প্রতিকূলে বাই 2 করলে বোটের স্পিড, অনুকূলে মাইনাস প্রতিকূলে গতিবেগ বাই 2 করলে স্ট্রিমের স্পিড, 4:2। তার মানে এখানে কোনো কারণে তোমাকে যদি বলে যে বোটের গতিবেগটা 10 কিলোমিটার পার আওয়ার, তাহলে স্ট্রিমের স্পিডটা যেন কত হবে? ডেফিনেটলি 5 কিলোমিটার পার আওয়ার। জাস্ট কম্পেয়ার করলাম, আমরা কিন্তু আনসার পেয়ে গেলাম। কোনোভাবে ধরো অঙ্কে তোমাকে বার করতে দিয়েছে, এইটুকু ইনফরমেশন দিয়ে দিল, এইটুকু দিয়ে দিল, বলল যে এখান থেকে বোটের স্পিড যদি 10 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে স্ট্রিমের স্পিড কত? ইজিলি দেখো 5 কিলোমিটার পার আওয়ার। বোঝার চেষ্টা করো এইটুকু। তাহলে এইটুকু বেসিক বোট অ্যান্ড স্ট্রিমে। এই আগের স্লাইডটা যেটা দেখালাম এবং এটা, তার আগে যেটা দেখিয়েছি শুধুমাত্র ট্রেনের কনসেপ্ট, যেখানে রিলেটিভ স্পিড, কনভার্সন এবং টাইম অ্যান্ড ডিস্টেন্সের বেসিক কনসেপ্ট দিলেই আমাদের ট্রেনের অঙ্ক হয়ে যাবে। এবং স্পিড, টাইম, ডিস্টেন্সে দেখো কনভার্সন দেখিয়েছি, পাশাপাশি দেখিয়েছি রিলেটিভ স্পিডটা কী জিনিস, খুব ইম্পর্টেন্ট, বারবার রিলেটিভ স্পিডের কনসেপ্ট আসবে। এবং আমরা দেখলাম সময় ও দূরত্বের একদম বেসিক, এবং সেখান থেকে এই রাশিগুলোর মধ্যে কি রিলেশন, কিভাবে এরা রিলেট করে, সেক্ষেত্রে কিন্তু আমাদের রেশিও বের করতে কোনো অসুবিধাই হবে না। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের নিশ্চয়ই তোমরা এরপরে অধীর আগ্রহে বসে আছো, স্যার এবার একটু অঙ্ক করান। কনসেপ্টটা স্যার মোটামুটি ভালোই শিখে গেছি, দেখি তো অঙ্কে অ্যাপ্লাই করতে গিয়ে আমাদের কি সমস্যা হয়। চলে আসলাম প্রথম অঙ্ক, সবাই দেখো ভালো মতো কি বলছে একটু দেখো তো। একজন মোটরসাইকেল আরোহী 65 কিলোমিটার ব্যবধানে অবস্থিত দুটি শহরের মধ্যে 2 ঘন্টা 10 মিনিটে যাত্রা করলো। আচ্ছা, তাহলে দূরত্ব কত? 65 কিলোমিটার, সময় কত? 2 ঘন্টা 10 মিনিট। মিটার পার মিনিটে গতিবেগ নির্ণয় করো। তাহলে যদি আমাদের গতিবেগের কথাই আসে, তাহলে আমরা সবাই জানি দূরত্ব বাই সময়, আমরা জানি দূরত্ব বাই সময়, শুরুতেই বলেছি ডিস্টেন্স বাই টাইম। আচ্ছা, দূরত্বটা কত জানো? 65 কিলোমিটার। তুমি 1000 দিয়ে গুণ করে দাও। কেন বলো? তোমাকে বলেছে মিটারে বার করতে। বাই 2 ঘন্টা 10 মিনিট। 2 ঘন্টা 10 মিনিটকে আমরা লিখতে পারি 2 × 60, যেহেতু 60 মিনিটে 1 ঘন্টা, প্লাস 10 কত হচ্ছে বলো? 130 মিনিট। 130 মিনিট, তার মানে আমরা এখানে লিখে ফেলি 130, কারণ সময় হচ্ছে 130 মিনিট। আমরা কি পেয়ে যাব? মিটার পার মিনিট। ফলো করো, মিটার পার মিনিট। এবার জাস্ট আমরা একটু ক্যান্সেল করি। ক্যান্সেল করলাম, 13 দিয়ে যদি কাটি 5, তার মানে আমরা পেয়ে যাচ্ছি 500 মিটার পার মিনিট। দেখো তো এখানে কি বার করতে দিয়েছিল? শুধুমাত্র এখানে এক্সামিনার কিন্তু তোমাকে দেখলো তোমার ইউনিট নিয়ে কোনো সমস্যা আছে কিনা, ইউনিটের জায়গাটা একদম তোমার পরিষ্কার কনসেপ্ট আছে কিনা। তাই আমাদের রাইট আনসার দূরত্ব বাই সময় করে দূরত্বটাকে 65 কিলোমিটার থেকে মিটারে নিলাম, সময়টাকে ঘন্টায় থেকে পুরোপুরি মিনিটে কনভার্ট করলাম। 500 মিটার পার মিনিট, 500 মিটার পার মিনিট আমাদের কিন্তু আনসার। বোঝা গেল? একদম পরিষ্কার। আশা করি কোনো সমস্যা নেই, আশা করি বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হলো। চলো নেক্সট। 72 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এ এবং বি 25 মিটার পার সেকেন্ড গতিবেগে যাত্রা করছে। মিটার পার সেকেন্ডে তাদের গতিবেগের পার্থক্য কত? তাহলে মিটার পার সেকেন্ডে মানে তোমাকে কনভার্ট করতে হবে। কি শিখেছিলাম? এর ক্ষেত্রে 72 কিলোমিটার পার আওয়ার তুমি কি করবে? 5/18 দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ড করে দেবে, তাই না? জাস্ট কত হচ্ছে বলো? 4×8 = 72, তার মানে 20 মিটার পার সেকেন্ড। এটা এ বেরিয়ে গেল। বি এর ক্ষেত্রে কি দেখো? বি এর ক্ষেত্রে বলছে 25 মিটার পার সেকেন্ড। বি এর ক্ষেত্রে 25 মিটার পার সেকেন্ড। তাহলে গতিবেগের পার্থক্য জানতে চেয়েছে। আমি দেখতে পাচ্ছি বি এর গতিবেগ 25, এর গতিবেগ 20, তার মানে গতিবেগের পার্থক্য কি হবে?
তার মানে তোমরাই বলো গতিবেগের পার্থক্য কি হবে? খুব একটা বেশি খাটতেই হলো না, জাস্ট আমি কনভার্ট করলাম, 25 ছিল বিয়ে, এর ছিল 20, গতিবেগের পার্থক্য পেয়ে গেলাম 5 মিটার পার সেকেন্ড। 5 মিটার পার সেকেন্ড, দেখো তো 5 মিটার পার সেকেন্ড গতিবেগের পার্থক্য পেয়ে গেলাম। কিছুই না, জাস্ট আমরা এখানে আলোচনা করলাম কনভার্সনটা কিভাবে করব। 72 × 5/18 করলে 20 মিটার পার সেকেন্ড, বি দেখো 25 মিটার পার সেকেন্ড, ইটস গিভেন। তাহলে গতিবেগের পার্থক্য 25 থেকে 20 বাদ দাও, চেয়েছে পার্থক্য, তাই পার্থক্যই আমরা নির্ণয় করলাম, পেয়ে গেলাম 5 মিটার পার সেকেন্ড। চলে আসছি পরের অঙ্কে। আশা করি একদম পরিষ্কার হচ্ছে তোমাদের কনসেপ্ট, শিখেছো? দেখে নাও না অ্যাপ্লিকেশনের জায়গায় কোনো অসুবিধা হচ্ছে কিনা। একটি উড়োজাহাজ ট্রেনের দ্বিগুণ বেগে যাত্রা করে। আচ্ছা, প্লেন তাহলে কি করছে? এরোপ্লেন ট্রেনের দ্বিগুণ গতিবেগে যাত্রা করছে, মানলাম, কোনো অসুবিধা নেই। ট্রেনটি 80 মিনিটে যায় 60 মাইল। ট্রেনটি কি করছে? 80 মিনিটে যায় 60 মাইল, তার মানে 60 মাইল যায় 80 মিনিটে। 80 মিনিটে, ওকে, ঠিক আছে, নো প্রবলেম। তাহলে একটা জিনিস বলো, যে 60 মাইল 80 মিনিটে যায়, সেক্ষেত্রে সে 20 মিনিটে কতটা যাবে? জাস্ট এইটুকু দেখি, যে 80 মিনিটে যদি সে 60 মাইল যায়, 60 মাইল যায়, তাহলে সে 20 মিনিটে কতটা যাবে? কেননা উড়োজাহাজটি 20 মিনিটে যাবে কতটি সেটা কিন্তু বলে দিয়েছে। 80 মিনিটে যে 60 মাইল যায়, সে কিন্তু 20 মিনিটে যাবে কতটা বলো? আমি স্পিডে গেলামই না, আমি স্পিড বেরই করছি না, কেন বার করব? দ্বিগুণ গতিবেগ তো জেনে গেছি। তাহলে 20 মিনিটে 4/1 তার মানে তুমি 60কে 4/1 করো, কত হচ্ছে বলো? নিশ্চয়ই তুমি পেয়ে গেলে 15 মাইল। 15 মাইল যাচ্ছে 20 মিনিটে। আচ্ছা, যেহেতু 15 মাইল 20 মিনিটে ট্রেন যাচ্ছে, তাই না? 15 মাইল যাচ্ছে 20 মিনিটে, 15 মাইল যাচ্ছে 20 মিনিটে, রাইট? পার 20 মিনিটে যাচ্ছে 15 মাইল। এবার বলছে উড়োজাহাজটি 20 মিনিটে কতটা যাবে? তুমি টাইমটা সেম করে নিলে। এবার জাস্ট দেখো, 15 মাইল যাচ্ছে ট্রেন, উড়োজাহাজ তো দ্বিগুণ গতিবেগ, তাহলে এই তোমার 20 মিনিটে উড়োজাহাজ নিশ্চয়ই দ্বিগুণ পথ যাবে। দ্বিগুণ পথ মানে 30 মাইল। 30 মাইল ডেফিনেটলি, 30 মাইল পার 20 মিনিট, তাই না? তাহলে 20 মিনিটে নিশ্চয়ই উড়োজাহাজ 30 মাইল যাবে। দেখো তো, আমি কিন্তু স্পিডেও গেলাম না, আমার যাওয়ার প্রয়োজনই মনে করলাম না। কেন জানো? আমরা দেখে নিয়েছি 80 মিনিটে যদি 60 মাইল যায় ট্রেন, 80 মিনিটে ট্রেন সেক্ষেত্রে 20 মিনিটে যাবে 60-এর 4/1 মানে 15 মাইল যাবে। 20 মিনিটে যে 15 মাইল যায়, তার দ্বিগুণ গতিবেগ যা, সে কিন্তু 15 মাইলের ঠিক দ্বিগুণ দূরত্ব যাবে, মানে 30 মাইল যাবে পার 20 মিনিটে। চেয়েছিলই তোমার কাছে 20 মিনিটে, ঠিক আছে? একদম পরিষ্কার কনসেপ্টগুলো দেখো, আমি কোনো জটিলতায় যাব না, কিন্তু জটিলভাবে শিখবো না। জটিলভাবে শিখলে কি হবে? মাথা থেকে বেরিয়ে যাবে, এটা আমার মনে হয়। তোমরাও বিষয়টা একটু ভেবে দেখবে। একটি গাড়ি 100 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যাত্রা করে। প্রতি 150 কিলোমিটার অন্তর সে 10 মিনিটের জন্য থামে। তাহলে 1000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সে কত সময় লাগে? দেখো, কোনো রকম যদি সে না দাঁড়াতো, সেক্ষেত্রে দেখো তো, তার 1000 কিলোমিটার যেতে প্রতি ঘন্টায় যদি 100 কিলোমিটার যায়, কত ঘন্টা লাগার উচিত? কত ঘন্টা লেগে যাওয়া উচিত? 10 আওয়ার্স লেগে যাওয়া উচিত, তাই না? যদি সে কোনো রকম না দাঁড়াতো, সবে সে 10 ঘন্টায় কিন্তু 100 কিলোমিটার গতিবেগে 1000 কিলোমিটার কভার করতো, কিন্তু না, এইখানে একটা বিষয় আছে। 150 কিলোমিটার অন্তর অন্তর সে 10 মিনিট দাঁড়াচ্ছে। তাহলে 150-এর কত গুণিতক 1000-এর কাছাকাছি? তুমি ডিভাইড করেও বের করতে পারো। আমি বললাম 6 গুণিতক। তাহলে দেখতে পাচ্ছি 150 × 6 করলে হচ্ছে 900 কিলোমিটার। 900 কিলোমিটার, তাই না? তাহলে বলো, প্রতিবার 10 মিনিট করে, প্রতিবার যদি 10 মিনিট করে দাঁড়ায়, 150 কিলোমিটার করে যদি 900 কিলোমিটার যেতে প্রতিবার 10 মিনিট করে দাঁড়ায়, এরকম 6 বার দাঁড়ালে সময় কত লাগবে বলো তো? 60 মিনিট। 60 মিনিট মানেই আমরা বলতে পারি 1 আওয়ার, তাই না? 60 মিনিট মানেই আমি বলতে পারি 1 আওয়ার। এই ক্ষেত্রে তোমরা নিজেরাই বলো, প্রথমে 10 ঘন্টা লাগছে শুধু যাওয়ার টাইম, এবং 10 মিনিটের জন্য থামার জন্য প্রতিবার সে কিন্তু 1 ঘন্টা মোট থামছে। তাহলে মোট সময় বা টোটাল টাইম কত? টোটাল টাইম কত লাগবে? তোমার কাছে কি চেয়েছিল সেটা কিন্তু একবার দেখে নিও। এই যে 1000 কিলোমিটার অতিক্রম করতে কত সময় লাগবে, তাহলে মোট সময়টাকেই চেয়েছে। এখানে অবশ্যই 10 ঘন্টা, সঙ্গে আরো 1 ঘন্টা মোট থামার সময়, তাহলে সব মিলিয়ে কিন্তু
11 ঘন্টা দাঁড়াচ্ছে। সব মিলিয়ে কিন্তু 11 ঘন্টা সময় লাগছে মাই ডিয়ার স্টুডেন্টস। দেখো ওই গাড়িটি 1000 কিলোমিটার কভার করতে। প্রতিবার সে 10 মিনিট করে দাঁড়ায়, প্রতি 150 কিলোমিটার অন্তর অন্তর। তাহলে দাঁড়াতে হবে টোটাল তার 6 বার, প্রতিবার 10 মিনিট, তাহলে 60 মিনিট। এবং সঙ্গে কিনো 10 ঘন্টা শুধুমাত্র যাওয়ার টাইম, 10 ঘন্টা শুধু যাওয়ার টাইম এবং 1 ঘন্টা থামার টাইম, সব মিলিয়ে লাগবে আমাদের 11 ঘন্টা। আশা করি জলের মতো ক্লিয়ার, আশা করি জলের মতো ক্লিয়ার। এই কনসেপ্টগুলোই কিন্তু তোমার বারবার কাজে লাগবে বিভিন্ন সময়, ঠিক আছে? একটি ট্রেনে বসে থাকা এক ব্যক্তি 1 মিনিটে 21টি টেলিফোন পোস্ট গুনতে পারে। প্রতি মিনিটে কতগুলো টেলিফোন পোস্ট গুনছে? 21টি টেলিফোন পোস্ট। ওকে, যদি পোস্টগুলি 50 মিটার ব্যবধানে থাকে তাহলে ট্রেনটি কত গতিবেগে যাত্রা করছে? এখানে একটা জিনিস বলো, মোট ব্যবধান কতগুলি? মোট ব্যবধান কতগুলি বলছে? টোটাল কিন্তু 21টা টেলিফোন পোস্ট। তাহলে ব্যবধান মোট কটি হবে? প্রথমটা থেকে শুরু হলো, দ্বিতীয়টায় গিয়ে একটা, তৃতীয়টায় গিয়ে দুটো, চতুর্থটায় গিয়ে তিনটে, এইভাবে মোট ব্যবধান হবে 20টি। মোট ব্যবধান হবে 20টি। তাহলে মোট দূরত্ব কত হবে বলো? মোট দূরত্ব কত হবে মাই ডিয়ার স্টুডেন্টস? কিছুই না, 20 ইন্টু বলো, 20 ইন্টু কত মিটার করে? 50 মিটার করে। তার মানে আমরা পেয়ে যাচ্ছি 1000 মিটার। মোট দূরত্ব পেয়ে গেলাম 1000 মিটার অতিক্রম করছে। কিন্তু কত সময়ে বলো, কত সময় অতিক্রম করছে? আচ্ছা, গতিবেগ চেয়েছে সরাসরি। তার মানে দেখতে পাচ্ছি 1 মিনিটে 21টি টেলিফোন পোস্ট কভার করছে। তাহলে গতিবেগ কি হবে? গতিবেগ কি হবে? 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে 1000 মিটার কভার করছে 60 সেকেন্ডে, তাহলে গতিবেগ এত মিটার পার সেকেন্ড হবে। কিন্তু চেয়েছে দেখো অপশন কিলোমিটার পার আওয়ার। তাই আমরা কি করব? সরাসরি আমরা কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করব। আমরা শিখেছিলাম 18/5 দিয়ে গুণ করলেই কিন্তু আমরা কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে পারবো মিটার পার সেকেন্ডকে, ঠিক আছে? একটা শূন্য কেটে দাও, একটা শূন্য কেটে দাও, 6 দিয়ে কাটো 3, কাটলাম 5 দিয়ে কাটলে এখানে পেয়ে যাচ্ছি 20। তার মানে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি ট্রেনটির গতিবেগ 60 কিলোমিটার পার আওয়ার। দেখো কিছুই না, মোট কতটা ডিস্টেন্স গেল, কত সময় গেল? ডিস্টেন্স গেল 1000, সময় গেল 60 সেকেন্ড। কেন 60 সেকেন্ড? 1 মিনিটে কভার করে মানে 60 সেকেন্ডে কভার করে। তার মানে 60 সেকেন্ডে কভার করলো, তার মানে 1000 মিটার যায় 60 সেকেন্ডে। তাহলে বলো তো আমরা মিটার পার সেকেন্ডে পেয়ে গেলাম, বাট যেই 18/5 দিয়ে গুণ করব সঙ্গে সঙ্গে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট হয়ে যাবে। তাই আমাদের রাইট আনসার ক্যালকুলেশন করার পর আমরা দেখে নিলাম 60 কিলোমিটার পার আওয়ার। আশা করি একদম পরিষ্কার। চলো নেক্সট দেখে নাও পরের অঙ্ক। একজন গাড়ি চালক 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যাত্রা শুরু করে। ওকে, এবং প্রতি 2 ঘন্টা অন্তর 10 কিলোমিটার পার ঘন্টা করে গতি বৃদ্ধি করে। দেখো ঠিক আগের অঙ্কটা, কিন্তু এখানে একটু ডিফারেন্স আছে। এখানে প্রতি 2 ঘন্টা 10 কিলোমিটার পার ঘন্টা করে গতিবেগ বৃদ্ধি করে প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর। খুব ভাইটাল, প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর। কত সময় সে 345 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে? তাহলে দেখো একটা জিনিস বোঝো, প্রথমেই 70 কিলোমিটার গতিবেগে 2 ঘন্টায় কতটা যাবে? তো স্যার 2 ঘন্টায় দেখছি কেন? আরে বাবা 2 ঘন্টা যাবে, তারপর না 10 কিলোমিটার গতিবেগ বাড়াবে। তাহলে কত যাচ্ছে বলো? 140 কিলোমিটার, রাইট? 140 কিমি। আচ্ছা, পরবর্তী 2 ঘন্টায় নিশ্চয়ই 10 বাড়িয়ে, যেহেতু 2 ঘন্টা চলে গেছে, এবার 10 বাড়বে 80 হবে। 2 ঘন্টায় কত যাবে বলো? 80 দুগুণে 160, মানে 160 কিলোমিটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু আমাদের 300 কিলোমিটার হয়ে গেছে। অলরেডি আমাদের 300 কিলোমিটার হয়ে গেছে। কত যেন আমাদের দরকার ছিল? 45 কিলোমিটার, মানে 345 কিলোমিটার। এবার কিন্তু গতিবেগ হয়ে গেছে 70-এর 10 বেড়ে 80, 80 থেকে আবার 10 বাড়বে, যেহেতু 2 ঘন্টা হয়ে গেছে 90। কিন্তু আমার তো 90 কিলোমিটার যাওয়ার দরকার নেই। আমি 90 কিলোমিটার গতিবেগ হয়ে গেছে, আমাকে যেতে হবে 45 কিলোমিটার। তাহলে এখন কত টাইম লাগবে বলো? সময় তাহলে এখন কত লাগবে? বাংলাতেই লিখছি পুরো। সময় লাগবে কিন্তু 90 বাই এত ডিস্টেন্স যেতে হবে, তাই তো? 90 বাই তোমার 45 ডিস্টেন্স, ঘুরিয়ে লেখো, ডিস্টেন্স তো যেতে হবে 45, স্পিডটা হয়ে গেছে 90, 45 বাই 90 ঘন্টা। 45 বাই 90 ঘন্টা কেটে কুটে আমরা দেখতে পাচ্ছি 1/2 ঘন্টা। কেটে কুটে আমরা কি দেখলাম? 1/2 ঘন্টা। আচ্ছা বলো তো, প্রথম 2 ঘন্টা, এই 2 ঘন্টা, আবার 2 ঘন্টা এবং আবার হাফ ঘন্টা, সব মিলিয়ে কত ঘন্টা যাবে? প্রথমে 2 ঘন্টা, আবার 2 ঘন্টা,
আবার হাফ ঘন্টা, সব মিলিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সময় লাগছে 4.5 ঘন্টা। সময় লাগছে কত মাই ডিয়ার স্টুডেন্টস? 4.5 ঘন্টা। তার মানে দেখো আমাদের রাইট আনসার অপশন সি। রাইট আনসার অপশন সি। দেখো কিভাবে করলাম আমরা, প্রতি 2 ঘন্টায় 10 কিলোমিটার অন্তর অন্তর, মানে 10 কিলোমিটার করে গতিবেগ বাড়ে প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর। তাহলে প্রথম 2 ঘন্টায় গেল 140 কিলোমিটার, 10 কিলোমিটার গতিবেগ বাড়িয়ে নাও, আবার 2 ঘন্টা যাবে 160, সব মিলিয়ে 300 চলে গেল। আর বাকি কত? নিশ্চয়ই 45। গতিবেগ হয়ে গেছে 90, যেতে হবে 45, গতিবেগ 90, লাগবে হাফ আওয়ার। তাহলে প্রথমের 2 ঘন্টা, পরের 2 ঘন্টা, পরবর্তী হাফ আওয়ার, সব মিলিয়ে কিন্তু 4.5 ঘন্টায় দেখা যাবে পুরো ডিস্টেন্স 345 কিলোমিটার কভার হয়ে গেল। কি সহজে করতে পারছি তো? সহজ ভাবনা চিন্তা আমাদের থাকছে তো? আর কিছু দরকারই নেই, তুমি যেটুকু শিখেছো সেটুকু দিয়ে সমস্ত অঙ্ক করে দেওয়া যাবে। এ বি এর থেকে দ্রুত, এ এবং বি প্রত্যেকে 24 কিলোমিটার হাঁটে। দেখো তাদের গতিবেগের যোগফল হলো 7 কিলোমিটার প্রতি ঘন্টা। গতিবেগের যোগফল 7 কিলোমিটার প্রতি ঘন্টা। তাদের গৃহীত সময়ের যোগফল 14 ঘন্টা। এর গতিবেগ কত? এরকম কোয়েশ্চেন আসলে আমাদের মধ্যে একটা জাস্ট টেন্ডেন্সি আছে যে আমরা একটা ইকুয়েশন তৈরি করব, সলভ করার দিকে চলে যাব। দেখো আমি যাব না সেরকম সলভ করার দিকে, খুব ইজিলি আমরা সলভ করব। 24 কিলোমিটার টোটাল গতিবেগ হচ্ছে তোমার, গতিবেগের যোগফল 7। তাহলে এমনভাবে 7কে ভাগ করো, যেইগুলো দিয়ে এমনভাবে 7কে দুটো যোগফল হিসেবে ভাগ করো যাতে সেইগুলো দিয়ে 24কে ইজিলি ভাগ যায়। আমার কাছে 7কে দুরকমভাবে ভাঙার উপায় আছে, একটা 4, একটা 3। এ বি এর থেকে দ্রুত, তাহলে একে 4 ধরলাম। যদি 4 ধরি, 4 কিলোমিটার গতিবেগে 24 কিলোমিটার হাঁটতে কত সময় লাগবে বলো? ডেফিনেটলি 6 ঘন্টা লাগবে। ডেফিনেটলি 6 ঘন্টা লাগবে, রাইট। আবার যদি এই 24 কিলোমিটারই হাতে পড়ে আছে, 4 যদি এর হয়ে যায়, 3 পড়ে থাকবে বি এর, কত বলো হবে? 3। তাহলে আমি দেখতে পাচ্ছি 3 8 24, তার মানে হয়ে যাচ্ছে 8 ঘন্টা। তাহলে একটা জিনিস পরিষ্কার, 4 কিলোমিটার গতিবেগে এ গেলে 6 ঘন্টা লাগে, 3 কিলোমিটার গতিবেগে বি গেলে 24 কিলোমিটার যেতে 8 ঘন্টা, মানে 8 আওয়ার্স লাগে। সেক্ষেত্রে মোট কত হলো? 14 আওয়ার্স। মোট কত হলো মাই ডিয়ার স্টুডেন্টস? 14 ঘন্টা। আচ্ছা 14 ঘন্টাই তো দেওয়া আছে নাকি? তাহলে তো আমাদের আর সলভ করার দরকারই নেই। অ্যাপ্রোচটা দেখো, অ্যাপ্রোচটা বোঝার চেষ্টা করো। সলভ তো সবাই করবে, কিন্তু 7কে তুমি এমন দুভাগে ভাগ করো যেগুলো দিয়ে ইজিলি 24কে বিভাজ্য হয়। দেখো আমার কাছে কিন্তু আমি এখানে 2ও নিতে পারতাম, কিন্তু একটা যদি 2 হতো অপরটা 5 হতো। 5 দিয়ে কিন্তু 24কে কোনোভাবেই ভাগ যায় না, তাই 4 আর 3 ভাবনা চিন্তাটা চলে আসবে অটোমেটিক। সেক্ষেত্রে দেখো 24/4 মানে 6 ঘন্টা, 24/3 মানে 8 ঘন্টা, সব মিলিয়ে 14 ঘন্টা। 14 ঘন্টাই অঙ্কে আছে। সেক্ষেত্রে এর গতিবেগ কত? দেখো এর গতিবেগ ইজিলি বি, তোমার বি অপশন হয়ে যাচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। এই যে 4 কিলোমিটার যদি একে ধরি তবেই গিয়ে 6 ঘন্টা 8 ঘন্টা হয়ে টোটাল 14 ঘন্টা হয়, এবং অঙ্কে কিন্তু 14 ঘন্টায় মাই ডিয়ার স্টুডেন্টস দেওয়া আছে। দেখো তো একদম কিছু আছে অঙ্কে। এই অঙ্ক পরীক্ষা হলে সলভ করতে গিয়ে তোমার কম্পিটিটর সময় নষ্ট করতে পারে, এটাই কিন্তু তোমার অ্যাডভান্টেজ, এবং এইটুকু অ্যাডভান্টেজ নিয়ে বেরিয়ে আসতে হবে। এইটুকু যদি অ্যাডভান্টেজ না নিই তখন কিন্তু সমস্যা হয়ে যাবে, ঠিক আছে? কেননা তোমাকে অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল করতে হবে পরীক্ষা হলে। একটি উড়োজাহাজ এ থেকে বিতে 500 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে উড়ে যায় এবং 700 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ফিরে আসে। সম্পূর্ণ যাত্রায় উড়োজাহাজটির গড় গতিবেগ কত? দেখো আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক করব অথচ গড় গতিবেগের অঙ্ক করব না, এটা কিন্তু হয় না। সেক্ষেত্রে আমরা কিভাবে করব? কোনো ফর্মুলা নয়, তোমাদের আমি আগেও বলেছি। এত কিলোমিটার পার আওয়ার গতিবেগ যাওয়ার সময়, 700 কিলোমিটার পার আওয়ার গতিবেগ ফেরার সময়, এদের স্ট্রেট তুমি লসাগু নিয়ে নাও। 5 সাথে 35 মানে 3500 কিলোমিটার হচ্ছে ডিস্টেন্স। স্ট্রেট তুমি লসাগু নিয়ে নাও, 3500 কিলোমিটার হচ্ছে ডিস্টেন্স। তাহলে বলো তো 500 কিলোমিটার গতিবেগে 3500 কিলোমিটার কত সময় লাগবে? 7 আওয়ার্স। 700 কিলোমিটার গতিবেগে 3500 কিলোমিটার যেতে কত সময় লাগবে? 5 আওয়ার্স। সেক্ষেত্রে তোমরা বলো আমরা অ্যাভারেজ স্পিডের নিয়ম কি জানি? আমরা অ্যাভারেজ স্পিড বা গড় গতিবেগের নিয়ম কি জানি? সেই একই কনসেপ্ট, টোটাল ডিস্টেন্স কভার্ড, গেল 3500, ফিরল 3500, টোটাল ডিস্টেন্স কভার্ড বাই টোটাল টাইম টেকেন। যেতে 7 ঘন্টা,
ফিরতে 5 ঘন্টা। এটাকে আমরা ক্যালকুলেশন করব, যত ফাস্ট করা যায়। দেখো আমরা পেয়ে যাচ্ছি 7000/12 কিলোমিটার পার আওয়ার হয়ে যাচ্ছে অ্যাভারেজ স্পিড। কাটাকুটি একটু যাবে, যতটা যায় ততটা করো। 3 দিয়ে মানে 4 দিয়ে কাটলাম 3, এখানে 4 দিয়ে কাটলে কত হচ্ছে বলো? 4 একে 4, 4 সাথে 28, 4 পাঁচে 20, 0, মানে 1750 কিলোমিটার, 1750/3 কিলোমিটার পার আওয়ার। এবার 3 দিয়ে তুমি 1750কে একটু ডিভাইড করে দেখো, 3 পাঁচে 15, 5, তাই তো, 2 5, 3 8 24, কত থাকছে? 1 10, 3 3 9, তার মানে 583.13 কিলোমিটার পার আওয়ার। 583.13 কিলোমিটার পার আওয়ার। দেখো ডেটা যতই বাজে থাক, তোমার যদি অ্যাভারেজ কনসেপ্টের মানে অ্যাভারেজ স্পিডে বেসিক কনসেপ্ট থাকে, আমার মনে হয় না কোনো সমস্যাই হবে। শুরুতে কি করলাম? 500 আর 700 এলসিএম 3500 কিলোমিটার নিয়ে নিলাম। লাগছে 7 ঘন্টা, লাগছে 5 ঘন্টা, তাহলে 3500 গেল, 3500 ফিরল, টোটাল 7000। কত সময় লাগছে বলো? 7 আর 5 12 ঘন্টা। 7000/12 কত পাচ্ছি আমরা? এত কিলোমিটার পার আওয়ার। একটু ক্যালকুলেশন করলে 583.13 কিলোমিটার পার আওয়ার। বি অপশানে জল করছে। এভাবেই করো। এখনো পর্যন্ত বেসিক ফর্মুলার বাইরে কোনো ফর্মুলা ব্যবহার করিনি, এটাই তোমার কিন্তু মূল টার্গেট থাকবে। উইদাউট ফর্মুলা আমরা কিভাবে সহজে অঙ্ক করব। চলে আসলাম এরপরেই একটা ট্রেনের অঙ্কে। 144 কিলোমিটার পার ঘন্টা গতিতে ধাবমান 100 মিটার দৈর্ঘ্যের ট্রেন কত সময় একটি ইলেকট্রিক খুঁটিতে অতিক্রম করবে? দেখো ইলেকট্রিক খুঁটিকে অতিক্রম করা মানে ট্রেন কিন্তু তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। তাহলে কি চেয়েছে বলো? সময় চেয়েছে, তাই না? সময় চেয়েছে মাই ডিয়ার স্টুডেন্টস। সময় কি? সময় নিশ্চয়ই 100 মিটার দৈর্ঘ্যকে অতিক্রম করতে হবে ডিস্টেন্স। স্পিড কত? 144 কিলোমিটার পার আওয়ার। খেয়াল করো 144 কিলোমিটার পার আওয়ারকে আমরা 5/18 দিয়ে গুণ করব, মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়ে যাবে। একটা কাজ করো, যদি এখানে 5/18 আমরা লিখতে চাই, 5/18 না লিখে আমি ওপরে 18 লিখলাম। তুমি বলবে কেন স্যার ওপরে 18 লিখলেন? কেন উপরে 18 লিখলেন? একটা কারণেই লিখলাম, এই নিচের 18টা অনন্যক হয়ে বা রেসিপ্রোকাল হয়ে কিন্তু ওপরে উঠে যাবে। তাই জন্য আমি কি করলাম? আমি নিচের 18টা একবারে উপরে লিখে নিলাম। 18 দিলে 144কে কাটলে কত হয়? 8 বার যায়। আচ্ছা যদি আমি 5 দিয়ে কাটি, এটা কত হবে? 20 হবে। আচ্ছা এত কিন্তু সেকেন্ড, কারণ আমি তোমার মিটার এবং মিটার পার সেকেন্ডে কনভার্ট করে দিয়েছি। 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 5, 5/2 সেকেন্ড, তার মানে আমরা বলতেই পাচ্ছি 2.5 সেকেন্ড। দেখো 2.5 সেকেন্ড আমাদের আনসার কিন্তু বেরিয়ে গেল। ফার্স্ট অপশন 2.5 সেকেন্ড, আমরা ইজিলি আনসার বের করে ফেললাম। এবং দেখতে পাচ্ছি সময় মানেই তোমার দূরত্ব বাই গতিবেগ। বেসিক কনসেপ্ট দিয়ে ট্রেনের সমস্ত অঙ্ক করা যায়, আজকে আমরা দেখব এবং তোমরা নিজেরাও পারবে, গ্যারেন্টি দিচ্ছি। কোনো সমস্যা হবে না, দায়িত্ব আমার। কি বলছে? 100 মিটার দীর্ঘ একটি ট্রেন 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যাচ্ছে। 140 মিটার দীর্ঘ একটি রেল ব্রিজকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? তাহলে টোটাল দেখো কত কভার করতে হবে ট্রেনটিকে। রেল ব্রিজকে কভার করা মানে নিজের লেন্থ এবং রেল ব্রিজের লেন্থ টোটালটাই কভার করতে হবে। তার মানে হয়ে যাচ্ছে 240 মিটার কভার করতে হবে। 240 মিটার কভার করতে হবে। গতিবেগ কত? গতিবেগ আবার 60 কিলোমিটার প্রতি ঘন্টা। তার মানে 5/18 দিয়ে গুণ করে এত মিটার পার সেকেন্ড করে দাও, এত মিটার পার সেকেন্ড করে দাও। কেন বলো? তার কারণ হচ্ছে এটা মিটারে আছে, এটাকেও তো মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। সেক্ষেত্রে আবার আমরা সময় বার করব। সময়ের ক্ষেত্রে আমরা কি দেখেছি? ডিস্টেন্স 240, এখানে কত পাচ্ছি? 60 × 5/18, 5/18, 18টা রিসিপ্রোকাল হয়ে আবার উপরে চলে গেল। একবারে নিয়ে গেলে ক্যালকুলেশন করার অনেক অপশান তুমি পেয়ে যাবে। এই 0 কেটে গেল, 6 দিয়ে কাটছো 3, তার মানে কত হচ্ছে বলো? 72/5। 72/5 নিশ্চয়ই সেকেন্ড। 72/5 সেকেন্ড। খেয়াল করো এবার কি করব? 5 দিয়ে দেখে নাও, 5 একে 5, তাই না? 5 একে 5, 4 5 20, তাহলে আমরা কি পাচ্ছি বলো? 14.4 সেকেন্ড। 14.4 সেকেন্ড। দেখো আমাদের আনসার বেরিয়ে গেল।
14.4 সেকেন্ড কিভাবে বেরোলো? সময় মানেই দূরত্ব বাই গতিবেগ, দূরত্ব 240, গতিবেগ 60 × 5/18, 18টা রেসিপ্রোকাল হয়ে উপরে চলে গেল। আমরা সহজেই দেখো কত সেকেন্ডে কভার করবে এই ব্রিজটাকে। ডেফিনেটলি একটাই অপশান জলজল করছে, 14.4 সেকেন্ড। কত সহজে করা যায়, কত চিন্তাভাবনা, সহজ ভাবনা চিন্তার মধ্যে রাখা যায়, একটু দেখে নাও। চলে আসলাম নেক্সট। বলছে 90 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ধাবমান 120 মিটার দীর্ঘ একটি ট্রেন কত সময়ে 230 মিটার দীর্ঘ একটি রেলওয়ে প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। দেখো হোমওয়ার্ক দিলাম, কেন? তোমরা আগের অঙ্কটা বুঝে থাকলে এটা অনায়াসে করে ফেলবে। 11 নম্বর সামটা হোমওয়ার্ক হিসেবে কমেন্টে কিন্তু অবশ্যই আনসার আসতে চাই, তবে আমি বুঝবো যারা যারা এই ভিডিওটি দেখেছো তাদের কাছে জলভাত হয়ে গেছে, তবে আমি বুঝবো। চলো নেক্সট। 50 মিটার দীর্ঘ একটি ট্রেন 30 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে 36 সেকেন্ডে একটি ব্রিজ অতিক্রম করলো। দেখো একটু অন্যরকম অঙ্ক, ব্রিজটির দৈর্ঘ্য কত? ব্রিজটির দৈর্ঘ্য কত? তাহলে দেখি তো কত দূরত্ব অতিক্রম করবে। মাই ডিয়ার স্টুডেন্টস, দেখি তো কত দূরত্ব অতিক্রম করবে। আমরা বলছি 30 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ, 5/18 দিয়ে গুণ করলেই আমরা মিটার পার সেকেন্ড পেয়ে যাব। 1 সেকেন্ডে এতটা যায়, তাহলে 36 সেকেন্ডে মাই ডিয়ার স্টুডেন্টস কত মিটার যায়? এত মিটার যাওয়ার কথা 36 সেকেন্ডে। একটু কাটাকুটি করি তো, 18 দিয়ে কাটলে 2, তার মানে কত হচ্ছে বলো? আমরা দেখতে পাচ্ছি 30 আর 10 মানে 300 মিটার। 300 মিটার কভার করবে ডিস্টেন্স, 300 মিটার ডিস্টেন্স কভার করবে, তার মধ্যে 50 মিটার হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। তাহলে বলো ব্রিজটির দৈর্ঘ্য কত হবে? সুতরাং ব্রিজের দৈর্ঘ্য কত হবে? টোটাল ডিস্টেন্স তো হয়ে গেল, 300 মিটার কভার করছে, তার মধ্যে ট্রেনের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 50 মিটার। তাহলে টোটাল 300 থেকে 300-র মধ্যে ট্রেনের দৈর্ঘ্যটাও লুকিয়ে আছে। ট্রেনের দৈর্ঘ্য বাদ দিয়ে দিলে সরাসরি আমরা ব্রিজের দৈর্ঘ্য পেয়ে যাব 250 মিটার। সরাসরি আমরা ব্রিজের দৈর্ঘ্য পেয়ে যাব 250 মিটার। দেখো তো ইজিলি করা যায় কিনা, একটু ভাবনা চিন্তাটা দেখো তো সহজে হয় কিনা। সহজে হওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন বলো? অঙ্ক তো করবে সবাই, অঙ্ক তো করবে সবাই মাই ডিয়ার স্টুডেন্টস, কিন্তু সহজে হচ্ছে কি? মুখে মুখে করতে পারছে কি? দূরত্ব বের করে নিলাম, সেখানে ট্রেনের দৈর্ঘ্য থেকে কি করলাম? ট্রেনের দৈর্ঘ্য কি করলাম? আমরা মাইনাস করলাম কার থেকে? টোটাল ডিস্টেন্স কত কভার করবে। কারণ ট্রেন যখন একটি ব্রিজকে কভার করে, আমরা আগেও বলেছি, বারবার বলেছি, ট্রেন যখন কোনো ব্রিজকে কভার করে নিজের লেন্থ এবং ব্রিজের লেন্থ দুটোকেই একসঙ্গে কভার করে। তাহলে 250 মিটার আমরা ইজিলি বলে দিতে পারলাম ব্রিজের লেন্থ। দেখো 800 মিটার দীর্ঘ একটি ট্রেন 78 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যাত্রা করে। যদি এটি 1 মিনিট একটি সুড়ঙ্গ অতিক্রম করে, তাহলে সুড়ঙ্গের দৈর্ঘ্য হলো। দেখো এটাকেও কিন্তু হোমওয়ার্ক হিসেবে দিতে পারি। কেন হোমওয়ার্ক দিলাম মাই ডিয়ার স্টুডেন্টস? আগের অঙ্কটার সঙ্গে এটা কিন্তু সিমিলার অঙ্ক আমি হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা কিন্তু কমেন্টে আনসার করতে থাকবে, তবে বুঝবো যারা যারা ভিডিওটি দেখেছো তাদের কাছে জলের মতো ক্লিয়ার হয়ে গেছে। ওকে, দেখো পরের অঙ্ক কি বলছে একটু দেখো সবাই। বলছে 90 কিলোমিটার পার আওয়ার গতিবেগে ধাবমান একটি ট্রেন তার দ্বিগুণ দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে 36 সেকেন্ডে অতিক্রম করে। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত মিটার হবে? দেখো তাহলে প্রথমেই আমি দেখতে পাচ্ছি 36 সেকেন্ডে 90 কিলোমিটার গতিবেগে ধাবমান একটি ট্রেন দ্বিগুণ দৈর্ঘ্যের প্ল্যাটফর্মকে অতিক্রম করে। তাহলে আমি একটু দেখে নিই, 90 কিলোমিটার যদি গতিবেগ হয় কত দূরত্ব কভার করবে একটু দেখি। প্রথমেই আমরা 90 কিলোমিটারকে 5/18 দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ডে নিয়ে নিলাম, মানে প্রতি সেকেন্ডে এত মিটার যায়, কিন্তু যাওয়ার কথা হচ্ছে 36 সেকেন্ড। তাহলে আমরা দেখে নিই, টোটাল 10 মানে 5 দুগুণে 10, 900 মিটার। আমি দেখতে পাচ্ছি ট্রেনটি কিন্তু 900 মিটার দূরত্ব সব মিলিয়ে অতিক্রম করবে, তার মধ্যে নিজের দৈর্ঘ্য এবং ব্রিজের দৈর্ঘ্য। নিজের দৈর্ঘ্যটা যদি a হয় তাহলে ব্রিজের দৈর্ঘ্য কত হবে? নিশ্চয়ই 2a হবে, দ্বিগুণ। তাহলে এই দুটো দৈর্ঘ্যই টোটাল 900 মিটার হওয়া উচিত, এই দুটো দৈর্ঘ্যই টোটাল 900 মিটার হওয়া উচিত। তাহলে বলো তো এই 3a ইকুয়াল টু কত হচ্ছে? 3a ইকুয়াল টু 900 মিটার হচ্ছে, তাই না? তাহলে এর ভ্যালু কত হচ্ছে? এর ভ্যালু 300 মিটার হয়ে যাচ্ছে। এর ভ্যালু মাই ডিয়ার স্টুডেন্টস 300 মিটার হচ্ছে। কিন্তু বলেছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত, বলেছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত। তাহলে এ বার করলে হবে না, আমাদের 2a বার করতে হবে। নিশ্চয়ই এ যদি 300 মিটার হয় তাহলে 2a নিশ্চয়ই 600 মিটার। এ যদি 300 মিটার হয় তাহলে 2a নিশ্চয়ই 600 মিটার। দেখো তো তার দ্বিগুণ দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে 36 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে 90 কিলোমিটার প্রতি ঘন্টাকে আমরা যদি একটু ক্যালকুলেশন করি আমরা 900 মিটার পাচ্ছি। তাহলে a + 2a কি হবে?
এটা ধরলাম ট্রেনের দৈর্ঘ্য, তাহলে 2a হয়ে যাবে তোমার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, সব মিলিয়ে 900। তাহলে 3a ইকুয়াল টু 900, এর ভ্যালু 300 মিটার, এর ভ্যালু 300 আর 2 এর ভ্যালু 300। তার মানে এটা ট্রেনের দৈর্ঘ্য, এটা কিন্তু প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। দেখো আমাদের কাছে অপশান রয়েছে বিটা সঠিক দেখতে পাচ্ছি। তার মানে এখানে কিন্তু উচিত ছিল ট্রেনের দৈর্ঘ্যর কথা, এখানে কিন্তু ট্রেনের দৈর্ঘ্য বের করার কথা উচিত ছিল, তাই না? ট্রেনের দৈর্ঘ্য কত বের করা উচিত ছিল বা বলা উচিত ছিল, সেক্ষেত্রে আমাদের রাইট আনসার 300 হতো। তাই 300 আছে বলে রাইট আনসার আমি ট্রেনের দৈর্ঘ্যর কথাই এখানে ধরে নিলাম, আমি ট্রেনের দৈর্ঘ্যর কথাই এখানে ধরে নিলাম, যেহেতু রাইট আনসার 300 অপশানে আছে এবং বাকি কোনো অপশানে 600 নেই। 600 হলে হতো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, 300 বলে আমরা বলতে পারছি ট্রেনের দৈর্ঘ্য। চলে আসছি আমরা পরের অঙ্কে, দেখে নাও। 100 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পরস্পরের বিপরীত দিকে যাত্রা করে। আচ্ছা মানলাম, পরস্পরের বিপরীত দিকে দুটোর দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার, যাত্রা করে, পরস্পরকে 8 সেকেন্ডে অতিক্রম করলো, পরস্পরকে 8 সেকেন্ডে অতিক্রম করলো। যদি একটি ট্রেনের গতিবেগ অপর ট্রেনের গতিবেগের দ্বিগুণ হয়, তাহলে দ্রুততম ট্রেনটির গতিবেগ কত? তাহলে আমরা আপেক্ষিক গতিবেগটা কিন্তু ইজিলি বার করতে পারবো। আপেক্ষিক গতিবেগ কি হবে বলো? আপেক্ষিক গতিবেগ কি হবে? আমি দেখতে পাচ্ছি টোটাল ডিস্টেন্স কভার করবে একটি ট্রেন 100 মিটার, অপরটিরও 100 মিটার, টোটাল ডিস্টেন্স কভার করবে 200 মিটার, কভার করছে কত সেকেন্ডে? পরস্পরকে 8 সেকেন্ডে। তাহলে এত মিটার পার সেকেন্ড কিন্তু আমরা ইজিলি পেয়ে যাচ্ছি, এত মিটার পার সেকেন্ড আমরা ইজিলি পেয়ে যাচ্ছি তোমার আপেক্ষিক গতিবেগ, মানে 200/8 মিটার পার সেকেন্ড। এবার 18/5 দিয়ে গুণ করলে তুমি কি পাবে? কিলোমিটার পার আওয়ার। 18/5 দিয়ে গুণ করলে তুমি কি পাচ্ছ? কিলোমিটার প্রতি ঘন্টা, রাইট? কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু পেয়ে যাচ্ছ। এবার তুমি যদি এটাকে একটু ক্যালকুলেশন করো, 8 দিয়ে 200কে কাটলে 25, 5 দিয়ে কাটলে পেয়ে যাচ্ছি 5, তার মানে 5×8 কত হচ্ছে? 5×8 90, 90 কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু আমি পেয়ে যাচ্ছি আপেক্ষিক গতিবেগ। কোন দিক থেকে আসছে দেখো? বিপরীত দিক থেকে আসছে। তার মানে 90 কিলোমিটার প্রতি ঘন্টা যদি হয়, বিপরীত দিক থেকে আসছে, তাহলে একটি ট্রেনের গতিবেগ আমি ধরে নিলাম তোমার s কিলোমিটার পার আওয়ার, অপরটি হয়ে যাবে নিশ্চয়ই 2s কিলোমিটার পার আওয়ার। এই দুটো যোগফল মাই ডিয়ার স্টুডেন্টস হতে হবে 90। কেন বলো? মুখোমুখি আসছে মানে আপেক্ষিক তোমার যোগফলই হবে। তাহলে s 3s কত হচ্ছে? 3s নিশ্চয়ই 90 কিলোমিটার পার আওয়ার হবে। তাহলে s কত হবে? 30 কিলোমিটার প্রতি ঘন্টা। 30 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যাবে s এর, মানে তোমার একটি ট্রেনের গতিবেগ। কিন্তু চেয়েছে দ্রুততম ট্রেনটির গতিবেগ, দ্রুততম ট্রেনটি নিশ্চয়ই 2s, তাহলে 2 × 30 কত হবে? নিশ্চয়ই 60 কিলোমিটার পার আওয়ার। 60 কিলোমিটার পার আওয়ার আমরা পেয়ে যাচ্ছি তোমার দ্রুততম ট্রেন। তার মানে দ্রুততম ট্রেনের গতিবেগ হবে, যে ট্রেনটা বেশি স্পিড তার গতিবেগ হবে 60 কিলোমিটার পার আওয়ার, আর যার গতিবেগটা কম ছিল তার গতিবেগ হবে 30 কিলোমিটার পার আওয়ার। তাহলে 60 কিলোমিটার পার আওয়ার এবং 30 কিলোমিটার পার আওয়ার আমাদের দুটো আনসার হতে পারত, কিন্তু চেয়েছে দ্রুতগামী ট্রেনের গতিবেগ অবশ্যই 60 কিলোমিটার পার আওয়ার। দেখো আমরা কি কনসেপ্ট ইউজ করলাম, কি জটিল জায়গা ইউজ করেছি, কোনো এক্সট্রা কনসেপ্ট, যেটুকু শিখেছি সেইটুকু দিয়ে সমস্ত অঙ্ক। তাই ভিডিওটা যারা মাঝখান থেকে দেখছো, একটা রিকোয়েস্ট থাকলো শুরু থেকে একবার দেখে নাও। টাইম অ্যান্ড ডিস্টেন্স প্রবলেমস অন ট্রেন অ্যান্ড বোট অ্যান্ড স্ট্রিম নিয়ে আশা করি কোনো সমস্যা থাকবে না। চলে আসলাম পরের অঙ্কে। 150 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি মাইলস্টোনকে 15 সেকেন্ডে অতিক্রম করে এবং বিপরীত দিক থেকে আসা সমান দৈর্ঘ্যের একটি ট্রেনকে 12 সেকেন্ডে অতিক্রম করে। অপর ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে দেখো 150 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি মাইলস্টোনকে 15 সেকেন্ডে অতিক্রম করে। তার মানে ট্রেন কিন্তু 15 সেকেন্ডে কতটা অতিক্রম করে পেয়ে গেলাম? 15 সেকেন্ডে অতিক্রম করে 150 মিটার। এবার বলছি বিপরীত দিক থেকে আসা সমান দৈর্ঘ্যের একটি ট্রেনকে 12 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে বলো 15 সেকেন্ডে অতিক্রম করে 150 মিটার, তাই তো? তাহলে বিপরীত দিক থেকে আসা সমান দৈর্ঘ্যের একটি ট্রেনকে 12 সেকেন্ডে, তাহলে আমি দেখে নিই যে রিলেটিভ স্পিড কত, আপেক্ষিক গতিবেগ কত। আপেক্ষিক গতিবেগ দেখো তো, আপেক্ষিক গতিবেগ আমরা কত পাচ্ছি? আপেক্ষিক গতিবেগ আমরা কত পাচ্ছি? দেখো প্রথমেই দেখতে পাচ্ছি 150 মিটার দীর্ঘ, বিপরীত দিকে আসে সমান দৈর্ঘ্য, মানে টোটাল কভার করবে 150 আর 150।
টোটাল কভার করবে 150 আর 150 কত সেকেন্ডে বলো? 12 সেকেন্ডে। তাহলে এত মিটার পার সেকেন্ড আমরা কি পেয়ে যাচ্ছি? আপেক্ষিক গতিবেগ পেয়ে যাচ্ছি এত মিটার পার সেকেন্ড। কত হচ্ছে বলো? 300/12 মিটার পার সেকেন্ড। 12 দিয়ে কাটলে কত পাচ্ছি? 12 দিয়ে কাটলে পেয়ে যাচ্ছি 12 দুগুণে 24, 5 12 60। তার মানে 25 মিটার পার সেকেন্ড হচ্ছে আপেক্ষিক গতিবেগ। বিপরীত দিক থেকে আসছে কিন্তু, ঠিক আছে। কিন্তু আমি দেখতে পাচ্ছি এই ট্রেনটির গতিবেগ 150 মিটার প্রতি সেকেন্ড। তাহলে বলো 150 মিটার প্রতি সেকেন্ড গতিবেগ হলে এই ট্রেনটি মানে জ্যালে এই ট্রেনটির গতিবেগ কত হচ্ছে? এই ট্রেনটির গতিবেগ কিন্তু আবার সেই দূরত্ব 150 বাই সময় 15 সেকেন্ড, তার মানে হয়ে যাচ্ছে 10 মিটার প্রতি সেকেন্ড, রাইট? 10 মিটার প্রতি সেকেন্ড আমরা দেখতে পাচ্ছি। তাহলে দেখো দুটো ট্রেনের গতিবেগের যোগফল 25 মিটার পার সেকেন্ড। একটি ট্রেনের গতিবেগ 10 মিটার প্রতি সেকেন্ড, যোগফল 25 মিটার প্রতি সেকেন্ড, একটি ট্রেনের গতিবেগ 10 মিটার প্রতি সেকেন্ড। তাহলে অপর ট্রেনটির গতিবেগ কত হবে? অপর ট্রেনটির গতিবেগ কত হবে বলো? অপর ট্রেনটির গতিবেগ নিশ্চয়ই দুটো মিলিয়ে 25, একটা 10, তাহলে অপর ট্রেনটি নিশ্চয়ই 15 মিটার প্রতি সেকেন্ড। কিন্তু আমাদের বলেছে কিলোমিটার পার আওয়ারে, কারণ অপশান দেখো কিলোমিটার পার আওয়ার। তাহলে একটা এখানেই কাজ করি আমরা, মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে নিতে গেলে 18/5 দিয়ে আমরা গুণ করি। আমরা সরাসরি 3 18 54 কিলোমিটার প্রতি ঘন্টা আমরা দেখতে পেলাম অপর ট্রেনটির গতিবেগ। 54 কিলোমিটার প্রতি ঘন্টা আমি দেখতে পেলাম অপর ট্রেনটির গতিবেগ। দেখো কত সহজে করা যায়। ভালো অঙ্ক, কিন্তু চিন্তা ভাবনাটাও সহজ সরল রাখো। আমি বলছি অনেক ভালো অঙ্ক তোমার কাছে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। কি বললাম? প্রথমেই আপেক্ষিক গতিবেগ, দুটো ট্রেনের লেন্থ কভার হচ্ছে 12 সেকেন্ডে, 25 মিটার পার সেকেন্ড। যেহেতু মুখোমুখি আসছে, দুটো ট্রেনের গতিবেগ যোগ হয়ে হয়েছে 25 মিটার পার সেকেন্ড। যে ট্রেনটি মানে প্রথম ট্রেনটি 15 সেকেন্ডে নিজের দূরত্ব অতিক্রম করে, তাহলে 150/15 করলে 10 মিটার প্রতি সেকেন্ড পেলাম প্রথম ট্রেনটির গতিবেগ। দুটোর গতিবেগের যোগফল 25, একটির গতিবেগ 10, তাহলে অপরটির কত হবে? নিশ্চয়ই 15 মিটার পার সেকেন্ড। কিন্তু কিলোমিটার পার আওয়ারে আছে বলে আমরা কি করলাম? 18/5 দিয়ে গুণ করে সরাসরি 54 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কনভার্ট করে দিলাম, মানে কিলোমিটার পার আওয়ারে নিয়ে আসলাম। আশা করি একদম পরিষ্কার হচ্ছে, জলের মতো ক্লিয়ার হচ্ছে। খুব ইম্পর্টেন্ট, ছোট্ট একটি সময়ে আমি তোমাদের এই চ্যাপ্টারটা জলের মতো করে দেওয়ার চেষ্টা করছি। দেখো না একটু চেষ্টা করে আমার সঙ্গে পারা যায় কিনা। কথা দিচ্ছি 100% ক্লিয়ার হবে, 100% ক্লিয়ার হবে। চলো কি বলছে? স্রোতের অনুকূলে এক ব্যক্তির গতিবেগ 15 কিলোমিটার প্রতি ঘন্টা, স্রোতের গতিবেগ 2.5 কিলোমিটার প্রতি ঘন্টা। স্রোতের প্রতিকূলে ব্যক্তির গতিবেগ কত? আচ্ছা, অনুকূলে গতিবেগ মানে নিশ্চয়ই তোমার ব্যক্তির গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ প্লাস স্রোত লিখলাম, ইকুয়াল টু হয়ে যাচ্ছে 15 কিলোমিটার প্রতি ঘন্টা। 15 কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে। কিন্তু স্রোতের গতিবেগটা তোমার কাছে বলা আছে 2.5, এটা বলা আছে 2.5 কিলোমিটার পার আওয়ার। তাহলে তোমরাই বলো, এটা যদি 2.5 হয় তাহলে ব্যক্তির গতিবেগ কত? ব্যক্তির গতিবেগ কত? নিশ্চয়ই তুমি কি করবে? 15 থেকে বাদ দিয়ে দেবে 2.5। কেন বলো? ডান দিকে এসে মাইনাস হয়ে গেল, 2.5 হয়ে যাচ্ছে 12.5 কিলোমিটার। 12.5 কিলোমিটার প্রতি ঘন্টা, সেটা তো ব্যক্তির গতিবেগ। কিন্তু প্রতিকূলে গতিবেগ কি হবে? প্রতিকূলে গতিবেগ কিন্তু নৌকাকে বা ওই ব্যক্তিকে আবার কিন্তু বাধা দেবে স্রোত। তাহলে প্রতিকূলে গতিবেগ হয়ে যাবে নিশ্চয়ই 12.5 কিলোমিটার পার আওয়ার যে ছিল তাকে আবার বাধা দেবে 2.5 কিলোমিটার পার আওয়ার। তার মানে প্রতিকূলে কিন্তু গতিবেগ হবে 10 কিলোমিটার প্রতি ঘন্টা। প্রতিকূলে কিন্তু গতিবেগ হয়ে যাবে 10 কিলোমিটার প্রতি ঘন্টা, 10 কিলোমিটার প্রতি ঘন্টা। কেন বলো? প্রথমে আমরা স্রোতের গতিবেগ থেকে বের করে নিলাম ব্যক্তির গতিবেগ। যেহেতু প্রতিকূলে স্রোত নৌকাকে বাধা দেবে, মানে গতিবেগটা নৌকার আসল গতিবেগ কমে যাবে, তাই জন্য কিন্তু মাইনাস করে আমরা প্রতিকূলে নৌকার গতিবেগ বের করে নিলাম। দেখো খুব সুন্দর অঙ্ক। ছেলেমেয়ে ভুল করে এই আনসারটা করে, অনেক সময় ছেলেমেয়ে ভুল করে এই আনসারটা করে, বাট রাইট আনসার জল করছে 10 কিলোমিটার পার আওয়ার। চলে আসলাম পরের অঙ্কে। দেখো কত সহজে ভাবা যায়, এটা একটুখানি দেখো। যদি একজন ব্যক্তি স্থির জলে 5 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যায় এবং স্রোতের প্রতিকূলে 3.5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায়, তাহলে স্রোতের অনুকূলে ওই ব্যক্তির গতিবেগ কত হবে?
স্থির জলে 5 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যায় স্থির জলে, ঠিক আছে, এবং স্রোতের প্রতিকূলে 3.5 কিলোমিটার প্রতি ঘন্টা যায়, তাহলে স্রোতের অনুকূলে কত যাবে? সেম অঙ্ক, হোমওয়ার্ক থাকলো, সেম অঙ্ক মাই ডিয়ার স্টুডেন্টস, হোমওয়ার্ক থাকলো। সিমিলার টাইপের অঙ্কগুলো তুমি যদি আগেরটা বুঝে যাও, এটা সুন্দরভাবে করে ফেলবে। হোমওয়ার্ক দিলাম, নিজেরা একটু চেষ্টা করে কমেন্টে কিন্তু আনসার করতে থাকো, ঠিক আছে। স্থির জলে একটি নৌকার গতিবেগ 15 কিলোমিটার প্রতি ঘন্টা, স্রোতের বেগ 3 কিলোমিটার প্রতি ঘন্টা, স্রোতের অনুকূলে 12 মিনিটে যায়। তাহলে দেখো অনুকূলে বলেছে, তাহলে ডাউনস্ট্রিম, তাই না? একটু ইংলিশে লিখছি, ডাউনস্ট্রিম স্পিডটা কত হবে বলো? ডাউনস্ট্রিম স্পিড কি হয়ে যাবে? 15 কিলোমিটার নৌকার নিজস্ব গতিবেগ, স্থির জল মানে নিজস্ব গতিবেগ, আর 3 কিলোমিটার যোগ হয়ে যাবে অনুকূলে গতিবেগ 18 কিলোমিটার পার আওয়ার। 18 কিলোমিটার পার আওয়ার অনুকূলে গতিবেগ মানলাম, কিন্তু 18 কিলোমিটার যায় সে 60 মিনিটে, কিন্তু বলেছে 12 মিনিটে কতটা যাবে? 60 মিনিটে সে যায় 18 কিলোমিটার, বলেছে 12 মিনিটে কতটা যাবে? 12 মিনিটে, এটা কিন্তু স্রোতের অনুকূলে, তাই জন্য আমরা অনুকূলে গতিবেগ বের করে নিলাম। 5 ভাগের 1 ভাগ, 18কেও 5 ভাগের 1 ভাগ করে দাও, 3 5 15, 30 পড়ে থাকে, 5 6 30, তার মানে 3.6 কিলোমিটার ডিস্টেন্স কভার করবে। 3.6 কিলোমিটার ডিস্টেন্স কভার করবে 12 মিনিটে। শুধু দেখে নাও অনুকূলে গতিবেগ কত। অনুকূলে মানে স্রোতের নৌকার গতিবেগের সঙ্গে স্রোতের গতিবেগ যোগ হবে, যেই যোগ করে নিলে 18 কিলোমিটার প্রতি ঘন্টা ডাউনস্ট্রিম পেয়ে গেলে, তাহলে 60 মিনিটে যায় 18 কিলোমিটার, 12 মিনিটে কত যাবে? 18/5, তার মানে 3.6 কিলোমিটার। 12 মিনিটে কিন্তু হয়ে গেল 3.6 কিলোমিটার, ঠিক আছে, একদম পরিষ্কার, জলের মতো ক্লিয়ার। দেখো ভেরি গুড। চলে আসলাম পরের অঙ্কে। এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এবং স্রোতের অনুকূলে 18 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যেতে পারে। স্থির জলে ওই ব্যক্তির গতিবেগ কত? দেখো বেসিকে যখন বুঝিয়েছিলাম বারবার বলেছিলাম যে কেন হয় যে তোমার ব্যক্তির গতিবেগ যদি বলে আমরা কিন্তু বলেছিলাম, কি বলেছিলাম? ডাউনস্ট্রিম প্লাস আপস্ট্রিম ডিভাইডেড বাই 2, মনে আছে? কেন আমরা এটাও বলেছিলাম? যারা এখান থেকে ভিডিওটি দেখছো কাইন্ডলি একটু শুরুতে চলে যাও, কেন হয়েছে আমি ডিটেলসে বলেছি, ঠিক আছে। তাহলে তোমার স্রোতের অনুকূলে 10, প্রতিকূলে কত বলো? প্রতিকূলে 10, তাহলে অনুকূলে 18, প্রতিকূলে 10 ডিভাইডেড বাই 2 করলেই আমরা পেয়ে যাচ্ছি কত বলো? 28/2, তার মানে 14 কিলোমিটার পার আওয়ার পেয়ে যাব ওই ব্যক্তির গতিবেগ। 14 কিলোমিটার প্রতি ঘন্টা পেয়ে যাব ওই ব্যক্তির গতিবেগ। কেন বলো? ডাউনস্ট্রিম প্লাস আপস্ট্রিম ডিভাইডেড বাই 2 করলেই আমরা কিন্তু তোমার ব্যক্তির গতিবেগ পেয়ে গেলাম, আর যদি ডাউনস্ট্রিম মাইনাস আপস্ট্রিম বাই 2 করতাম আমরা কিন্তু ইজিলি কার গতিবেগ পেয়ে যেতাম? স্রোতের গতিবেগ পেয়ে যাচ্ছে। তাই আমাদের আনসার এখানে অবশ্যই 14। একটি মোটর বোট স্থির জলে 6 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যেতে পারে। যদি স্রোতের গতিবেগ 2 কিলোমিটার প্রতি ঘন্টা হয়, তবে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে স্রোতের প্রতিকূলে স্রোতের অনুকূলের তুলনায় 3 ঘন্টা বেশি সময় লাগে। গন্তব্যস্থলের দূরত্ব কত? দেখো এইসব অঙ্ক আমরা রেশিও মেথডে কত সুন্দর করে ফেলতে পারি তার একটা নমুনা আমি তোমাদের দেখাবো। তাহলে বলো তো ডাউনস্ট্রিম এবং আপস্ট্রিম স্পিডটা আমরা কি করে পাবো? যেহেতু ডাউনস্ট্রিম মানে স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগ কি হবে? অ্যাড হবে। নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগ অ্যাড হবে, মানে আমরা কত পাবো বলো? 6 + 2, ঠিক আছে। 6 + 2 পেয়ে গেলাম তোমার ডাউনস্ট্রিমে গতিবেগ। আর আপস্ট্রিমে কত পাবো বলো? আপস্ট্রিমে পেয়ে যাব 6 - 2, তার মানে আমরা পেয়ে গেলাম স্রোতের গতিবেগ, ডাউনস্ট্রিমে নৌকার গতিবেগ এবং আপস্ট্রিমে নৌকার গতিবেগ কিন্তু পেয়ে গেলাম। কিন্তু গতিবেগ পেয়ে আমাদের লাভ নেই, মানে স্পিডটা পেয়ে আমাদের লাভ নেই, আমাদের রেশিওটাই লাভ আছে। কত পাবো বলো? এটা পেয়ে যাব 8, এটা পেয়ে যাব 4, তার মানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 2:1 গতিবেগের অনুপাত, তাই না? তাহলে টাইম রেশিও কত পাবো বলো? সরাসরি আমরা 1:2 পেয়ে যাচ্ছি টাইম রেশিও, 1:2 পেয়ে যাচ্ছি টাইম রেশিও। আচ্ছা টাইম রেশিও 1:2, একটু তাকাও, বলছে এখানে কিন্তু এবার ইম্পর্টেন্ট, স্রোতের প্রতিকূলে স্রোতের অনুকূলের তুলনায় 3 ঘন্টা বেশি সময় লাগে। আমি দেখছি রেশিওতে কত বেশি? 1, তার মানে এটাই 3 ঘন্টা মাই ডিয়ার স্টুডেন্টস, এটাই 3 আওয়ার্স, রাইট? এটা যদি 3 আওয়ার্স হয় একটা কত হবে? ডেফিনেটলি 3 আওয়ার্স।
এক রেশিওটা 3 আওয়ার্স হলে এটা তো একই আছে, তার মানে 3 ঘন্টা। এবার বলো তো অনুকূলে গতিবেগ ছিল 8, সময় লাগে 3 ঘন্টা, তাহলে ডিস্টেন্স আমরা কি পাবো? ডিস্টেন্স আমরা সবাই জানি স্পিড ইনটু টাইম, আমরা সবাই জানি ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। তাহলে স্পিডটা কত জানো? 8 কিলোমিটার অনুকূলে, সময়টা কত? 3 ঘন্টা, 3 8 24 কিলোমিটার কিন্তু আমরা পেয়ে গেলাম ডিস্টেন্স। এবার বলছে গন্তব্যস্থলের দূরত্ব কত? দেখো ইজিলি 24। আমি কি ব্যবহার করলাম? আমি কোনো ফর্মুলা ব্যবহার করেছি? না। আমি এক্স ধরেছি? না। আমি কোনো জটিল কনসেপ্ট বলেছি? না। এটাই বেস্ট অ্যাপ্রোচ, আমার মতে এটাই বেস্ট অ্যাপ্রোচ। আমি তোমাদের আরেকবার বলে দিচ্ছি। দেখো ডাউন মানে তোমার নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ, আপ মানে নৌকার গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ। 8:4 আমরা পেয়ে গেলাম স্পিড রেশিও, মানে কেটে কুটে 2:1। উল্টে দাও আমরা কি পেয়ে যাব? সঙ্গে সঙ্গে টাইম রেশিও। সময়ের পার্থক্য বলো 1 রেশিও, অঙ্কে সেটাই বলছে 3 ঘন্টা। তাহলে এই 1 রেশিওটা 3 ঘন্টা হলে এর করসপন্ডিং স্পিডটা কত? ডিস্টেন্সটা কভার করবে অনুকূলে 8 কিলোমিটার গতিবেগে, কিন্তু সময় লাগছে 3 ঘন্টা, সেক্ষেত্রে 24 কিলোমিটার ছাড়া ডিস্টেন্স কি হবে? তুমি যদি এটা নিতে 3 দুগুণে 6 ঘন্টা, 4 কিলোমিটার গতিবেগে 6 ঘন্টায় সেই 24-ই যেত। তুমি যেদিক থেকেই আসো আনসার 24 কিলোমিটারই হবে। অ্যাপ্রোচটা দেখো, কোনো ফর্মুলা নয়, কোনো এক্স নয়, কোনো জটিল কনসেপ্ট নয়। দেখো একটি ট্রেন গতি 12.5% বৃদ্ধি করে এবং গন্তব্যে 20 মিনিট আগে পৌঁছায়, যাত্রায় ট্রেনটির প্রকৃত গতি কত? দেখো 12.5%-এর ফ্র্যাকশন ভ্যালু আমরা সবাই জানি 1/8। তাহলে স্পিড রেশিওটা কত হয়? স্পিড রেশিওটা কিন্তু সরাসরি হয়ে যায় 8:9। বুঝবে, এটা হয়ে গেল স্পিড রেশিও। কেন বলো? আগে 8 ছিল, 1 বেড়ে গিয়ে 9 হলো, কেন? 1/8 বাড়ছে তাই, 1/8 বাড়ছে তাই। তাহলে এটা স্পিড রেশিও। মানে টাইম রেশিও কত হবে? নিশ্চয়ই 9:8। টাইম রেশিও মাই ডিয়ার স্টুডেন্টস কত হবে? নিশ্চয়ই 9:8। একটু ফলো করো। তাহলে আমি দেখতে পাচ্ছি গতিবেগের অনুপাত সময়ের অনুপাতের সঙ্গে ব্যস্তানুপাতে সম্পর্কিত, পার্থক্যটা কত? 1। এটাই যেন কত মিনিট বলছে? 20 মিনিট আগে পৌঁছায়, মানে এই টাইমটা 20 মিনিট কম এর তুলনায়। রেশিওতে 1 কম, সেটাই 20 মিনিট বলছে। রেশিওতে 1 কম, সেটাই 20 মিনিট বলছে। ঠিক আছে, রেশিওতে আমরা 1 কম দেখতে পাচ্ছি, সেটাই 20 মিনিট বলছে। যাত্রায় ট্রেনটির প্রকৃত গতি কত? যাত্রায় ট্রেনটির প্রকৃত গতি কত? আসলে এখানে কিন্তু যাত্রার প্রকৃত সময় কত বলা উচিত ছিল, কারণ সময় অপশন আছে। যাত্রায় ট্রেনটির প্রকৃত সময় কত জানতে চেয়েছে। তাহলে বলো প্রকৃত সময় কত? আমি দেখতে পাচ্ছি 1 রেশিওটা 20 মিনিট, তাহলে 9 রেশিওটা কত? 9 20 180 মিনিট। 180 মিনিট দেখো তো, এটা প্রকৃত সময়, আর এটা হয়ে যাবে তোমার স্পিড বাড়ানোর পর সময়। তাহলে প্রকৃত সময় অবশ্যই 180 মিনিট। ঠিক আছে, এখানে প্রকৃত সময় চাওয়া উচিত। তোমরা নিজেরাও বুঝতে পারছো, এটা বোঝার জন্য বিরাট অঙ্ক জানার দরকার নেই। অপশন যখন সময় আছে, সময়টাই চাওয়া উচিত, তাই না? তাহলে কি করলাম আমরা? স্পিড রেশিও, সেখান থেকে টাইম রেশিও, ইজিলি তফাৎ 1, সেটাই অঙ্কে 20 মিনিট। 9টা প্রকৃত সময় 180 মিনিট, 8টা সময় বাড়িয়ে মানে স্পিড বাড়িয়ে দেওয়ার পর সময় 160 মিনিট। প্রকৃত সময় তাই 160 হবে না, হবে কিন্তু 180 মিনিট। আশা করি জলের মতো ক্লিয়ার হচ্ছে। ক্লিয়ার করে নাও, কোনো যাতে সন্দেহের জায়গা না থাকে। আর যেগুলো হোমওয়ার্ক দিয়েছি 3টে, সেগুলো কিন্তু অবশ্যই আনসার করবে। একজন ছাত্র তার বাড়ি থেকে 2.5 কিলোমিটার ঘন্টা গতিতে রওনা দিয়ে তার স্কুলে 6 মিনিট দেরিতে পৌঁছায়। পরের দিন তার গতি 1 কিলোমিটার বৃদ্ধি করে এবং 6 মিনিট আগেই স্কুলে পৌঁছায়। তার বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? দেখো বেস্ট সাম পরীক্ষায় বারবার আসে। 2.5 কিলোমিটার মানে হচ্ছে 5/2 কিলোমিটার স্পিড। পরের স্পিডটা 1 বাড়ালো মানে 3.5 করলো, 3.5 মানে 7/2 কিলোমিটার। তাহলে আমরা স্পিড রেশিও কি পাচ্ছি মাই ডিয়ার স্টুডেন্টস? প্রথম দিন 2.5 কিলোমিটার প্রতি ঘন্টা, পরের দিন 3.5 কিলোমিটার প্রতি ঘন্টা, 1 কিলোমিটার গতিবেগ বাড়িয়েছিল। তাহলে 5:7 পেয়ে গেলাম স্পিড রেশিও। তাহলে টাইম রেশিও কত পাবো বলো? ডেফিনেটলি 7:5। আচ্ছা একটা জিনিস বলো তো যে সময়ের পার্থক্যটা কত দাঁড়ালো? 2 রেশিও। এটাই অঙ্কে কত মিনিট বলছে? প্রথমটায় 6 মিনিট দেরিতে, পরের বার 6 মিনিট আগে। 6 মিনিট দেরিতে আর 6 মিনিট আগে, তাহলে এই 2 রেশিওটাই কিন্তু আমাদের বেরিয়ে গেল 12 মিনিট। এই 2 রেশিওটাই বেরিয়ে গেল 12 মিনিট। এবার প্রশ্ন, স্যার কেন যোগ করলেন? এটা বলবো। দেখো স্কুল টাইম যদি 11টা হয়,
প্রথমবার 11টা 6-এ পৌঁছেছে, তাই না? প্রথমবার 11টা 6 পৌঁছেছে, 6 মিনিট লেটে পৌঁছেছে। কিন্তু পরের বার দেখতে পাচ্ছি 6 মিনিট আগে, তার মানে 10টা 54-তে পৌঁছেছে। খেয়াল করো, এই 11টা বেজে 6 মিনিট এবং 10টা 54 মিনিটের তফাৎ কত? নিশ্চয়ই এখানে 6 এখানে 6, 12 মিনিট। এই জন্যই কিন্তু আমরা যোগ করলাম। একটা লেট একটা আর্লি যদি থাকে তবে অবশ্যই যোগ, যদি দুটোই দেরি হয় তবে মাইনাস, যদি দুটোই আগে পৌঁছায় তবে কিন্তু মাইনাস। একটা আগে একটা দেরিতে মানেই যোগ। তাহলে 2 রেশিওটা 12 মিনিট মানে 1 রেশিওটা কত হবে? নিশ্চয়ই 6 মিনিট, তাই না? তাহলে এক কাজ করো, তাহলে 7 রেশিওটা কত হবে? 6 7 42 মিনিট। এবার প্রশ্ন কি চেয়েছে? প্রশ্ন বলছে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত কিলোমিটার গতিবেগে যাচ্ছিল। তাহলে আমরা কি বার করছি এখন? আমরা বার করছি অবশ্যই ডিস্টেন্স, তাই না? অবশ্যই আমরা ডিস্টেন্স বার করছি। কত গতিবেগ ছিল প্রথমবার? 5/2 গতিবেগ ছিল। কত সময় নিচ্ছিল প্রথমবার? 42 মিনিট। 42 মিনিটকে ঘন্টায় নিতে গেলে 60 দিয়ে ভাগ করে দাও, এত কিলোমিটার কিন্তু আমরা ইজিলি পেয়ে যাব। এত কিলোমিটার কিন্তু আমরা ইজিলি পেয়ে যাব। দেখো আবার তাহলে কি বার করছি, কেটে কুটে কি বার হচ্ছে একটু দেখে নাও। 2 দিয়ে কাটো, এটা বেরিয়ে যাবে 21। 5 দিয়ে কাটি, এটা বেরিয়ে যাবে 12। 3 দিয়ে কাটো 7, 3 দিয়ে কাটলে 4। তার মানে 7/4 মানে হচ্ছে 1/3 কিলোমিটার। 1/3 কিলোমিটার স্কুলের সঙ্গে তোমার বাড়ির দূরত্ব 1/3 কিলোমিটার। দেখো কত ইজিলি বের করলাম। কি সমস্যা হলো আমাদের? না, কোনো সমস্যা হওয়ার কথা নয়। প্রথমে 2.5 কিলোমিটার, পরে 3.5 কিলোমিটার, স্পিড রেশিও 5:7, উল্টে দাও টাইম রেশিও, সময় পার্থক্য 2, সেটাই অঙ্কে 12 মিনিট। তাহলে 1 রেশিওটা কত? নিশ্চয়ই 6 মিনিট। 7 রেশিওটা কত হবে? নিশ্চয়ই 42 মিনিট। 42 মিনিটে যাচ্ছে 2.5 কিলোমিটার গতিবেগে, তাহলে গতিবেগ ইন্টু 42/60 করলাম। এটাকে ঘন্টায় কনভার্ট করতে হবে, যেহেতু এটা 5/2 কিলোমিটার প্রতি ঘন্টা ছিল, তবে কিন্তু আমরা কিলোমিটার পাবো। এবং ক্যালকুলেশন করে পেয়ে গেলাম 1/3 কিলোমিটার। ক্যালকুলেশন করে পেয়ে গেলাম 1/3 কিলোমিটার। স্পিড রেশিও, টাইম রেশিও, সময় পার্থক্য 12 মিনিট, একটা 6 মিনিট, 42 মিনিট হচ্ছে 7টা। 2.5 কিলোমিটার গতিবেগে 42 মিনিটে যাবে, 2.5 ইন্টু 42/60 ঘন্টায় কনভার্ট করাটা জরুরি, কেননা কিলোমিটার পার আওয়ার স্পিডটা নিয়েছি আমরা। সেক্ষেত্রে সরাসরি 1/3 কিলোমিটার আমাদের ডিস্টেন্স। ঠিক আছে, দেখো 50 কিলোমিটার প্রতি ঘন্টা গড় গতিবেগে একটি ট্রেন নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছায়। যদি ট্রেনটি 40 কিলোমিটার প্রতি ঘন্টা গড় গতিবেগে যায়, তাহলে 24 মিনিট দেরিতে পৌঁছায়। মোট যাত্রাপথের দূরত্ব কত? দেখো সেম অঙ্ক, মাই ডিয়ার স্টুডেন্টস, আবার দেরিতে পৌঁছায়। 50 কিলোমিটার গতিবেগে গেলে নির্ধারিত সময়ে পৌঁছায়, কিন্তু 40 কিলোমিটার গতিবেগে গেলে 24 মিনিট দেরিতে পৌঁছায়। 50 আর 40-এর স্পিড রেশিও করবে, উল্টে দিয়ে টাইম রেশিও করবে, সময় পার্থক্যটা 24 মিনিট, সেখান থেকে সময় পেয়ে যাবে, গতিবেগ দিয়ে গুণ করে দেবে ডিস্টেন্স। আবার একটা হোমওয়ার্ক, খুব ইম্পর্টেন্ট, সিমিলার টাইপ অফ সাম, তাই হোমওয়ার্ক দিলাম। চলো নেক্সট কি বলছে পরের অঙ্ক। একটি মোটর বোট স্থির জলে 10 কিলোমিটার প্রতি ঘন্টা যেতে পারে। যদি 91 কিলোমিটার স্রোতের অনুকূলে গিয়ে আবার ফিরে আসতে মোট 20 ঘন্টা সময় লাগে, তাহলে স্রোতের গতিবেগ কত? দেখো ইম্পর্টেন্ট সাম। এখানে অনেক সময় মনে হবে যে স্যার এখানে তো ইকুয়েশন তৈরি করা ছাড়া আমাদের কোনো উপায় নেই, তাহলে স্যার আমরা কিভাবে করব? আমি দেখো বলছি ডিস্টেন্সটা আমরা 91 জানি, তাই তো? ডিস্টেন্সটা আমরা 91 জানি। তাহলে অনুকূলে 10 কিলোমিটার হচ্ছে নৌকার গতিবেগ, বোটের গতিবেগ, আর স্রোতের গতিবেগ আমরা জানি না, ধরলাম কিলোমিটার প্রতি ঘন্টা। আবার খেয়াল করো, প্রতিকূলে মানে ফিরে যাওয়াটা যদি অনুকূল হয়, ফিরে আসাটা কিন্তু প্রতিকূল, সেক্ষেত্রে গতিবেগ কত হবে? নিশ্চয়ই 10 - প্রতিকূলে গতিবেগ মাইনাস হয়। এই পুরো সময়টা লাগছে কত বলো? এই পুরো সময়টা লাগছে 20 ঘন্টা। এবার আমার কাজ হবে যে এখানে এর কোন অপশানটা বসিয়ে ইকুয়েশনটা স্যাটিসফাই করবে, তবে গিয়ে কিন্তু অনায়াসে কোনো রকম সলিউশন করতে হবে না। প্রথমে আছে 3, 91 যদি 10 + 3 করি 13 হয়, আবার 91 যদি 10 - 3 করি 7 হয়। 10 + 3 13, 10 - 3 7। দেখি তো এটা কেটে কুটে কত? 7,
দেখি তো এটা কেটে কুটে কত 13। তুমি দেখো ইজিলি 7 আর 13 যোগফল 20 পেয়ে যাচ্ছ। আমাদের আর এর পরের অপশানে যাওয়ার প্রয়োজনই নেই, সরাসরি এই আনসার দেখো এতটাই ইজিলি করা যায়। সরাসরি এই আনসার। তোমরা যারা এই ভিডিওটি দেখছো এই মুহূর্তে তাদের জন্য একটা ইনফরমেশন থাকবে যে এই ধরনের অঙ্ক পেলেই লিখে রাখো অপশান টেস্ট উইল বি দ্য বেস্ট ওয়ে। লিখে রাখো মাই ডিয়ার স্টুডেন্টস, তার কারণ যে অপশান টেস্ট করে অঙ্কটি করবে তুমি যদি ডিটেলসে অঙ্কটা করো, এটাকে সলিউশন করো, সেক্ষেত্রে কিন্তু তুমি 1 মিনিট হলেও তার থেকে পিছিয়ে পড়বে। 1 মিনিট মানে কোনো কোনো ক্ষেত্রে 2টো অঙ্ক, কোনো ক্ষেত্রে 3টে অঙ্কও হতে পারে। তাই ভুলেও এই অ্যাপ্রোচের কোনো প্রয়োজন নেই যে স্যার এটা করার পর আমি অপশানে তাকাবোই না, আমি এটাকে সলভ করা শুরু করব। যদি করি একটু হলেও বোকামি করব। তার কারণ সময় বেশি লাগিয়ে কি লাভ বলো? সেই সময়টা একটু ভালো অঙ্কে ইনভেস্ট করবে। কেননা বিষয়টা এটাই, পরীক্ষায় কিন্তু এখন বেশ কিছু ভালো অঙ্ক আসছে, লেন্দি সাম আসছে। তাই যে অঙ্কটি সহজে করা যায় সেটাকে অহেতুক খামোকা সময় বাড়িয়ে কি লাভ? কোনো প্রয়োজন নেই। তাই কি বললাম, ইকুয়েশন তৈরি হবে, অপশান টেস্ট করব। দেখো এবার আমি একটু নেগেটিভ জায়গায় আসি যে স্যার প্রথম অপশান আপনার মিলে গেল, আপনি বেঁচে গেলেন। আমাদের ক্ষেত্রে কি হবে যদি প্রথম অপশান না মেলে? কিছু যায় আসে না। 91/13 7, 91/7 13 যোগফল 20 মিলে গেছে। যদি না মেলে পরের অপশানে চলে যাব। 91/10 + 5 মানে ধরো 15 নেবই না, 91কে 15 দিয়ে যায় না, সেক্ষেত্রে 20 এত সুন্দর আনসার আসতে পারে না। যদি 6 আসি, 10 + 6 16, 91/16 যায় না, আবার বলো 10 - 6 হয়ে যাচ্ছে 4, 91 দিয়ে 4ও যায় না, 20 আসতে পারে না। সেক্ষেত্রে যদি 8 বলি, 10 + 18, 91কে 18 দিয়ে ভাগ যায় না। 91/10 - 8 2, তাতেও ভাগ যায় না, 20 আসার সম্ভাবনা নেই। আমি বললাম যে এই 3টে অপশন দেখার পর যদি আমার রাইট অপশন ডি হতো, তাতেও আমার প্রতি ক্ষেত্রে 10 সেকেন্ড, সব মিলিয়ে 40 সেকেন্ডে অঙ্ক শেষ। সলিউশন করতে গিয়ে যত বেশি সলিউশন করবে তত ভুল হওয়ার সম্ভাবনা থাকে। কেন ভুল করব? কেন ভুল করার চান্স বাড়াবো? সব সময় মিনিমাইজ করব। তাই সরাসরি এটা ইকুয়েশন তৈরি করার পর জাস্ট অপশন টেস্ট করো, আর কিচ্ছু করতে হবে না। 100% 20 সেকেন্ডে অঙ্ক হয়ে যাবে। চলে গেলাম পরের অঙ্কে। আশা করি ক্লিয়ার হচ্ছে কনসেপ্টগুলো। স্থির জলে একটি নৌকার গতিবেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা। যদি এটি স্রোতের অনুকূলে 26 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 14 কিলোমিটার একই সময়ে অতিক্রম করে, তাহলে স্রোতের গতিবেগ কত? এবার দেখো, স্রোতের অনুকূলে 26 কিলোমিটার যায় এবং স্রোতের প্রতিকূলে 14 কিলোমিটার যায়। কনসেপ্ট কত বড় জিনিস এক্ষুনি প্রমাণ হবে। দেখো এই যে বলছে না একই সময়, তার মানে তুমি নিশ্চিন্তে বলবে ডাউনস্ট্রিম এবং আপস্ট্রিম, ডাউনস্ট্রিমে গতিবেগ 26, আপস্ট্রিমে গতিবেগ 14, তুমি কিন্তু স্পিড রেশিও আরামসে বলবে। কেন জানো? একই সময়। এটাই বোঝানোর ছিল, এটাই কনসেপচুয়াল জায়গা ছিল। তাহলে একটু কাটি তো, 2 দিয়ে কাটলে 13, 2 দিয়ে কাটলে 7, এটা পেয়ে গেলাম আমরা স্পিড রেশিও। কি বলেছে? তাহলে স্রোতের গতিবেগ কত? আচ্ছা গেল। তাহলে টাইম রেশিও, আচ্ছা স্পিড রেশিও পেয়ে গেছি, স্পিড রেশিও পেয়ে গেছি ডাউনস্ট্রিম আর আপস্ট্রিম। তাহলে বোট কি হবে? বোট আর স্ট্রিম কি হবে বলো? বোট শিখেছিলাম ডাউন আর আপ যোগ করে 2 দিয়ে ভাগ করলে বোট, এবং ডাউন আর আপ বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে স্ট্রিম। দেখো তো 2 2 কেটে গেল, কত পাচ্ছি? এটা 20। এটা কত পাচ্ছি বলো? 13 থেকে 7 গেলে 6, রাইট? সেক্ষেত্রে কাটাকুটি করলে 10 আর 3 মানে 10:3 পেয়ে যাচ্ছি আমরা বোট আর স্ট্রিমের গতিবেগের অনুপাত। এবার নৌকার গতিবেগ দিয়ে দিয়েছে, মানে বোটের গতিবেগ দিয়ে দিয়েছে তোমার 10 কিলোমিটার প্রতি ঘন্টা, এটাই দিয়েছে। কি চেয়েছে? স্রোতের গতিবেগ, ডেফিনেটলি 3 কিলোমিটার পার আওয়ার। স্রোতের গতিবেগ ডেফিনেটলি 3 কিলোমিটার পার আওয়ার। দেখো আমরা কি করলাম? কিছু করেছি? খাতা পেন লাগবে? তোমরাই বলো, কমেন্টে বলবে স্যার এই অঙ্কটায় 26 নম্বর অঙ্কটায় খাতা পেন লাগবে কিনা। কমেন্ট চাইছি কিন্তু, কারণ তোমরা যত ইন্টারেক্টিভ করবে, তোমরা যত ইন্টারাকশন করবে কমেন্টের মাধ্যমে এই রেকর্ডিং ভিডিওতে, তত কিন্তু তোমাদের কোয়ারিজ অনুযায়ী বা তোমাদের ইচ্ছা অনুযায়ী চ্যাপ্টার আনতেও আমার সুবিধা হবে। সেক্ষেত্রে আমি দেখে নিয়েছি স্পিড রেশিও কত? 26:14, তাহলে 13:7 যোগ করে 2 দিয়ে ভাগ করলে বোট, বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে স্ট্রিম, 20:6 কাটাকুটি করলে 10:3। এইটাই অঙ্কে বলা আছে 10। কোথায় গেল? কোথায় গেল 10 বলা আছে? এই দেখো, এটাই বলা আছে 10। তাহলে এটাই যদি 10 বলা থাকে, আমরা কি বলতে পারি না স্ট্রিমের গতিবেগটা 3 কিলোমিটার প্রতি ঘন্টা? 10টাই 10, তার মানে 3টাই 3। স্ট্রিমের গতিবেগ বা স্রোতের গতিবেগ 3 কিলোমিটার প্রতি ঘন্টা। দেখো এতটাই সহজে কিন্তু আমরা করতে পারি, ঠিক আছে? এটি নৌকা স্রোতের প্রতিকূলে 36 মাইল যেতে সময় নেয়, যত সময় নেয় স্রোতের অনুকূলে একই দূরত্ব যেতে
30 মিনিট যেতে 90 মিনিট কম সময় নেয়। যদি স্থির জলে নৌকার গতিবেগ 10 মাইল পার ঘন্টা হয় তাহলে স্রোতের গতিবেগ কত? বুঝতে পারছো? সেম অঙ্ক, হুবহু সেম অঙ্ক তোমাদের জন্য এনেছে, যাতে তোমরা এটা করার পর, আগের অঙ্কটা বোঝার পর এটা তুমি চেষ্টা করতে পারো নিজের থেকে। তাতে সুবিধে কি হবে? পরীক্ষা হলের একটা স্টেজ রিহার্সাল কিন্তু ঘরে বসে হয়ে গেল। পরীক্ষা দেওয়ার একটা স্টেজ রিহার্সাল কিন্তু ঘরে বসে হয়ে গেল। যাই হোক, মোটামুটি এই 3টি ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমি তোমাদের সঙ্গে ডিসকাস করলাম। এবার আমি তোমাদের কাছে আসব। আজকে আমি এই ভিডিওটায় কি কি হোমওয়ার্ক তোমাদের জন্য আমি দিলাম, সেই হোমওয়ার্কগুলো কিন্তু বাড়িতে করতে হবে। আমাকে বলতে হবে যে স্যার এটা করতে গিয়ে কি অসুবিধা হলো বা হলো না। প্রথমেই চলে আসলাম 11 নম্বর সাম। রাইট, 11 নম্বর সাম হোমওয়ার্ক, তারপর আমি তোমাদের মেনশন করে দিচ্ছি। তারপরেই চলে আসছি আমরা 18 নম্বর সাম হোমওয়ার্ক, 11, 18, তারপরে আসছি আমি সাম নাম্বার 24। তাহলে 11, 18, 24 তোমাদের জন্য হোমওয়ার্ক। সিমিলার টাইপের অঙ্ক আমি করিয়েছি, তাই তোমাদের আমি দিচ্ছি এই হোমওয়ার্কগুলো। বোঝা গেল? তাহলে 11, 18, 24 এবং 27। আবার বলে দিচ্ছি 11, 18, 24 এবং 27, এই 4টে অঙ্কের হোমওয়ার্ক তোমরা কিন্তু অঙ্কের আনসার অবশ্যই কমেন্টে বলবে। কোন চ্যাপ্টার এইভাবে শিখতে চাইছো নিজের মতো করে অবশ্যই বলবে। আমি চাইছি তোমাদের যে সমস্যার চ্যাপ্টারগুলো, আজকে যারা প্রথম থেকে ভিডিওটি দেখোনি, রিকোয়েস্ট রইল প্রথম থেকে ভিডিওটি দেখো। তাতে কি হবে, বেসিকটা ক্লিয়ার হওয়ার পর অঙ্কগুলো ওড়ানোর জায়গা তোমার মধ্যে তৈরি হবে। এবং এইভাবে আমি প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদের ক্লিয়ার করতে চাইছি, যাতে ডাব্লিউবিপি, এসআই, কনস্টেবল যে পরীক্ষায় তুমি দাও না কেন, অথবা কেপি কনস্টেবল, এসআই হতে পারে, তোমরা পরীক্ষা হলে এইভাবেই অঙ্ক ওড়াতে পারবে। এই আশা নিয়ে কিন্তু আমি এই প্রত্যেকটা চ্যাপ্টার ধীরে ধীরে তোমাদের কাছে ক্লিয়ার করব। তো মোটামুটি আজকে আমাদের এতটাই। এই ভিডিওতে তোমরা নিশ্চয়ই আশা করি বেসিক কিছু জায়গা ক্লিয়ার করতে পারছো। যারা যারা মনে করছো আমার ক্লাসে প্র্যাকটিস করবে, তারা সোমবার, মানডে, প্রতি মানডে ইউটিউব ক্লাসে চলে আসতে পারো ডাব্লিউবিপিএসসি ওয়ালা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। সেখানে আমি ক্লাস নিই, র্যান্ডাম প্র্যাকটিস করে এই ধরনের অঙ্ক তোমাদের প্র্যাকটিসের জন্য থাকবে। ইংলিশ বাংলা দুটো ল্যাঙ্গুয়েজই ওখানে ব্যবহার করা হয়। যারা যারা এখনই করনি ক্লাসটা করে দেখো, স্পিড বাড়বে, র্যান্ডাম অঙ্ক করার হ্যাবিট তৈরি হবে এবং হ্যাবিচুয়েটেড হবে যে আননোন সাম কীভাবে ওড়াতে হয়। যাই হোক, ভালো থেকো সবাই। আজকে এখানেই শেষ করব। আজকে 3টে চ্যাপ্টার, টাইম অ্যান্ড ডিস্টেন্স, প্রবলেমস অন ট্রেন, বোট অ্যান্ড স্ট্রিমের কিছু অঙ্ক তোমাদের সামনে উপস্থাপন করেছি। একটাই কারণ, আগে দেখে নাও অঙ্কগুলো কত সহজে করা যায়। তারপরে পরবর্তীকালে প্র্যাকটিস সেশনে আমি নিয়ে আসবো কীভাবে ভালো অঙ্ক বা একটু টাফ অঙ্ক, যেটা তোমাদের মনে হয়, কিভাবে ওড়াতে হয়। ভরসা রেখে প্র্যাকটিস চালিয়ে যাও। দায়িত্ব আমার, ডেডিকেশন কিন্তু তোমার। ভালো থেকো, টাটা।